প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মূলত যারা শিক্ষক নিবন্ধন কৃষিতে যারা কোয়ালিফাই হয়েছে এবং যারা প্রত্যাশী ভবিষ্যতে যারা চাকরি প্রত্যাশী, সবার জন্যই আমার মনে হয় আজকের এই লাইভটা উপকার হবে। এটাতে মূলত আমরা ভাইবার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আজকের এই লাইভে যারা যুক্ত আছে তারা হচ্ছে চাকরি প্রত্যাশী, যেমন আছে কৃষি ডিপ্লোমা পাশ করেছে যারা পাশ করেনি তারাও লাইভ দেখবে। আবার যারা সম্প্রতি চাকরি পেয়েছে কৃষি ডিপ্লোমা পাশ করে যে চাকরিগুলো, সেটাতে সাথে সবারই শেয়ার, মানে অভিজ্ঞতা শেয়ার হবে। আর আমাদের সাথে যুক্ত আছেন আমাদের এই কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট দৌলতপুর খুলনার একজন স্যার, খুবই অভিজ্ঞ, মেহেদী হাসান খান, অতিরিক্ত কৃষি অফিসার, দৌলতপুর খুলনা। আমি স্যারকে যুক্ত করছি। মেহেদী হাসান খান স্যার, হ্যাঁ শোনা যাচ্ছে স্যার? জি আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা, আমাদের আজকের এই লাইভটা মোটামুটি যারা সংশ্লিষ্ট সবাই জানে যে শিক্ষক নিবন্ধন কৃষি এর ভাইবার প্রস্তুতি। আসলে এখানে আমরা আড্ডা দেব, এখানে আমরা কিন্তু সবাই আছি। যেমন স্যার হিসেবে আমাদের মেহেদী হাসান খান স্যার আছে, আবার আমাদের আশিকুজ্জামান আশা, সে আছে সম্প্রতি কিন্তু আমাদের ডিএতে ঢুকেছে আর কি, এই যে সম্প্রতি যে উপসহকারী কৃষি অফিসার নিয়োগ হলো। এবং তার আর একটা সাফল্য আমার জানা আছে, সে কিন্তু বিড়িতে, আশা আমি কি ভুল বলছি, বিড়িতে চাকরি পেয়েছিলে নাকি? না স্যার, বাড়িতে, বাড়িতে হ্যাঁ, কৃষি গবেষণা হলো, সেটাও খারাপ না অবশ্যই। এই আর কি। তো বোঝাই যাচ্ছে যে এখানে কিন্তু একটা সম্ভাবনা আছে আমাদের যারা ডিপ্লোমা পাশ করেছে বা ভবিষ্যতে করবে, এক কথায় ডেডিকেশন নিয়ে যারা পড়াশোনা করবে তারা কিন্তু আসলে চাকরির সুযোগ আছে। আচ্ছা, আমাদের ছাত্রদের ভিতরে আব্দুল সামাদকে যুক্ত করলাম। তার মানে আমরা এই মুহূর্তে আছি, সামাদ আছে হচ্ছে পরীক্ষা দেবে সামনে, আশা আছে অলরেডি এই ধাপ পার হয়ে গিয়েছে সাফল্যের সাথে, আর আমরা দুজন তো আছি, আমাদের মেহেদী স্যার এবং আমি। তো আমরা মনে হয় শুরু করতে পারি স্যার। মেহেদী স্যার। হ্যাঁ স্যার, জি জি স্যার, জি স্যার। আমাকে কি শোনা যাচ্ছে স্যার? আমি কিন্তু ক্লিয়ার শুনতে পাচ্ছি। আশা, সামাদ বলতে পারো একটু? স্যার আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখানে যারা আছি তারা আমরা বুঝতে পারছি সামাদ হচ্ছে আমাদের এটিআই ঝিনাইদহের ছাত্র। হ্যাঁ, ও হচ্ছে আচ্ছা, সামাদ নিজেই বলতে পারে। বলো তুমি কি অবস্থায় আছো? আসসালামু আলাইকুম স্যার, আমি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ঝিনাইদহ 17-18 শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী, এবং আমি 2021 সালে আমার কৃষি ডিপ্লোমা সম্পন্ন করেছি। বর্তমানে আমি ব্রিটিশ আমেরিকান টোবাকো ঝিনাইদহ লিপ রিজিয়নের অ্যাজ এ ফিল্ড টেকনিশিয়ান আছি, এবং আমি এবার নিবন্ধন পরীক্ষা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কৃষি শিক্ষায় ভাইবার জন্য উত্তীর্ণ হয়েছে। আমার জন্য দোয়া রাখবেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা, আমরা একে একে, যেমন ওই যে বললাম যে আশাদের মতো তাদেরকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি, এটা খুবই দরকার। কারণ আশারা খুব সহজে, আমি মনে করি যে যেভাবে বিভিন্ন ধাপ পার হয়ে মনে হলো তাদের কর্মকাণ্ড দেখে কিন্তু আমার মনে হয়েছে চাকরি পাওয়াটা সহজ। তাহলে সহজটা কি করে হলো? যে সহজ কেন? কারণ তারা যে পরিশ্রম করেছে, যে ডেডিকেশন নিয়ে পড়াশোনা করেছে, এই জন্য তাদের কাছে কিন্তু একটা সহজ। এই কথাগুলোই কিন্তু আমরা শুনবো একে একে। তো আমার মনে হয় যে আমরা একটু একেবারে ফর্মালি শুরু করি। আশাদের গল্প আমরা শুনবো অবশ্যই। তো যেহেতু ভাইবার বিষয়, আমি একটু প্রথমেই মেহেদী স্যারকে মাঝে মাঝেই কিন্তু একটু বলতে বলবো যে ভাইবার জন্য প্রথম, মানে যারা ভাইবা দিতে যাবে তারা আসলে কোন ভাবনাটা মাথায় নিয়ে প্রথমে ভাইবার প্রস্তুতিটা নেবে, সংক্ষেপে? ধন্যবাদ স্যার। প্রথম যে বিষয়টা হচ্ছে যে ভাইবা যে বিষয়ের উপরে যাবে বা যে চাকুরি রিলেটেড বিষয়ে তারা ভাইবা অ্যাটেন্ড করবে,
মূলত সেই বিষয়টার উপরেই তাদেরকে বেশি ফোকাস দিতে হবে স্যার। ইভেন যদি সুযোগ থাকে এরকম যে ভাইবা বোর্ডে কারা থাকছেন, তো তাদের ব্যাপারে যদি একটু তথ্য নেওয়া যায় তাহলে মনে হয় যে ভাইবাটা আরেকটু সহজ হয়। কেননা বিশেষ করে ভাইবা বোর্ডে তো একজন এক একটা বিষয়ে স্পেশালিস্ট থাকেন। তো ঘুরে ফিরে দেখা যায় যে তাদের অভিজ্ঞতার আলোকে এবং যারা যে সাইডে কাজ করেন, যেমন আশা বলতে পারবেন উনি যখন কৃষি গবেষণার ভাইবা দিয়েছেন, আমার মনে হয় এই অভিজ্ঞতা ওনার আছে যে ধরেন স্যার একজন রোগতত্ত্ব নিয়ে গবেষণা করেছেন। এখন দেখা গেল উনি কিন্তু ঘুরে ফিরে প্রশ্নটা ওই রোগতত্ত্ব রিলেটেড বেশিই আসবে। আবার যদি কেউ পোকামাকড় নিয়ে রিসার্চ করেন, তার কিন্তু প্রশ্ন ঘুরে ফিরে ওই রিলেটেডই আসবে। কাজেই আমরা যদি আগে একটু তথ্য নিতে পারি যে ভাইবা বোর্ডে আমাদের এক্সপার্ট হিসেবে কারা আছেন, বা সেইটা হলে আমার মনে হয় ভাইবাটা আরেকটু সহজ হয়। আর সুন্দর সুন্দর। দ্বিতীয় আসলে আরেকটা বিষয় হলো হ্যাঁ স্যার, হ্যাঁ প্রস্তুতির ক্ষেত্রে তো দুইটা বিষয় থাকে। একটা হচ্ছে মানসিক প্রস্তুতি, সেটার সাথে স্যার আমার পড়াশোনা, আমার তথ্য দিয়ে নিজেকে সমৃদ্ধ করা, মানে ভিতরগত শক্তি যেটা, এটারে এনরিচ করা। আরেকটা যে বিষয় থাকে সেটা হচ্ছে আমার বাহ্যিক যে বিষয়গুলো, যেমন আমার ড্রেস কোড যে বিষয়টা থাকছে, তারপরে হচ্ছে আমি যখন রুমে প্রবেশ করব আমার সেই সময়ের আচ্ছা আচ্ছা, কিরকম আমি হবে, এই স্যারকে বিষয়গুলো। একটু থামাই, জি স্যার। কারণ হচ্ছে কি এই স্যার এই এই জিনিসগুলোই আমরা একটু পর্যায়ক্রমে আসবো, তারপরে প্রশ্নে চলে যাব। প্রশ্ন মানে কি প্রশ্ন ধরতে পারে আমরা তাহলে স্যার প্রথম দিকে হচ্ছে আসলে কিভাবে প্রথমেই তাহলে বলি যে ড্রেস কোডটা মানে কেমন হওয়া উচিত নারী এবং পুরুষ। স্যার আমাকে আমি বলবো স্যার? হ্যাঁ অবশ্যই ও আচ্ছা, অবশ্যই। জি স্যার, থ্যাংক ইউ স্যার। প্রথমে ড্রেস কোড হিসেবে যদি ছেলেদেরকে বলি, আহ, বিষয়টা হলো মানুষ যে ধরনের পোশাক দেখতে পছন্দ করে, আমি মনে করি প্রথমত ওইটাই হচ্ছে আমার ড্রেস কোড। আমাদের সমাজ পারিপার্শ্বিক অবস্থা সব বিচারে যেটা আমরা দেখতে অভ্যস্ত পছন্দ করি, এটাই ড্রেস কোড। তারপরেও কিছু ফর্মাল জিনিস অনেকে বলে দেন বা আমরা প্র্যাকটিস করি, যেমন শার্টের ক্ষেত্রে আমরা ইদানিং যে প্র্যাকটিসটা বেশি আছে স্যার, কালো প্যান্ট সাদা শার্ট, অনেকে কালো স্যুট ব্যবহার করেন। তো মূলত যে বিষয়টা হলো যে যদি আমরা শার্ট ব্যবহার করি সেটা হবে লাইট শার্ট, সলিড কালার হলে ভালো হয়, মানে এক রঙার যেটা আমরা বলি, সলিড কালার হলে বেটার হয়। তবে সেটা অবশ্যই হালকা রঙের হতে হবে, লাইট কালার হতে হবে। এবং সেটা হলো আপনার আমরা অনেক সময় গ্রামীণ চেক বা বিভিন্ন ধরনের চেক বা অনেক কালারফুল কটকটে রং যেটা চোখে লাগার মতন, এই ধরনের বিষয়গুলোকে অ্যাভয়েড করতে হবে। আর স্যুট অনেক সময় দেখা যায় আমরা বন্ধুরটা নিয়ে যাই, অনেক সময় আমার বাবারটা নিয়ে যাই। তো এটা না করে আমরা যেহেতু চাকরির ভাইবা দিব বা বিভিন্ন সময় আমাদেরকে এটা প্রয়োজন হবে, তো আমার বডি মাপে একটা স্যুট আমরা করে নিতে পারি। বা যদি অনেক সময় আমরা মার্কেট থেকে ব্লেজার টাইপ কিনি, অনেক সময় ওইটারই আমরা স্যুট মনে করি, কিন্তু স্যুট হবে হচ্ছে আপনার ট্রাউজার প্লাস হচ্ছে কোট, দুটো একসাথে মিলে হবে কিন্তু স্যুট স্যার। হ্যাঁ এইটা একদম যদি ঠিক আমরা কথা। করে নিতে পারি এটা হচ্ছে সবচাইতে বেটার। আর হ্যাঁ বিশেষ করে আমাদের বেল্টের রং যেরকম হবে স্যার, আমাদের শুয়ের রং কিন্তু সেরকম হতে হবে। এবং শুয়ের ক্ষেত্রে হচ্ছে আমরা এই জন্য বেটার হয় শু আগে কেনা পরে বেল্ট কেনা। কারণ বেল্ট এবং শুয়ের কালার যদি অ্যাডজাস্ট না হয় তাহলে প্রথমেই ধরে নেওয়া হবে যে এনার পোশাক সেন্স ভালো না, বা ইনি এই ব্যাপারে খুব একটা সচেতন না। তো এই জন্য আর শুয়ের ক্ষেত্রে আমরা ফর্মাল শুটাই ব্যবহার করব। অনেকে লোফার ব্যবহার করে, কেটস পরে চলে যায়। এই বিষয়গুলো অ্যাভয়েড করা। আবার অনেকে দেখা যায় ইন করছে কিন্তু পায়ে স্যান্ডেল। তো এই বিষয়গুলোতে একটু সতর্ক থাকা দরকার। আর যারা টাই ব্যবহার করি, টাইয়ের ক্ষেত্রে হচ্ছে স্যার, যদি আমি শুকনা মানুষ হই বা আমার ওজন কম হয়, তাহলে আমরা অবশ্যই মোটা টাই ব্যবহার করব না। এবং আমরা সবসময় সরু টাই ব্যবহার করব। সেক্ষেত্রে যারা একটু ভারী তারা একটু মোটা টাই ব্যবহার করতে পারেন। তারপর মোটা টাই নর্মালি বয়স্ক মানুষ যারা তারাই বেশি ব্যবহার করে। তবে একটু ভারী শরীর হলে মোটা টাই ব্যবহার করা যায়। তবে শুকনা যারা তারা চেষ্টা করতে হবে যে চিকন টাই ব্যবহার করার জন্য। এবং আচ্ছা টাইটা যেন কোনোভাবেই স্যার আচ্ছা বেল্টের নিচে চলে না যায়, বেল্টের উপর আচ্ছা পর্যন্ত থাকতে হবে, বেল্ট আচ্ছা, বটমের এখানে যে জায়গাটা। এখানে তাহলে একটা জিনিসের পোশাক বিষয়ে আমরা জানলাম যে অবশ্যই ঝলমলে কালার না, লাইট কালার। আর আমি এই কালারের বিষয়ে একটা সাইকোলজি জানি, সেটা হচ্ছে যে লাইট কালার যদি পোশাক হয় এইটা মিন করে যে তার মনটা হচ্ছে খুব সুন্দর। হ্যাঁ, কোমল। এরকম মানে হ্যাঁ, জি স্যার। পজিটিভ পজিটিভ মন, পজিটিভ, এটা জি স্যার। এটা বোঝায় আর কি। তো যাই হোক আমরা আর একটু আর আরেকটা বিষয় স্যার একটু বলি যে মোজার ক্ষেত্রে অবশ্যই লং মোজা পরবো। অনেক সময় দেখা যায় আমরা শর্ট মোজা পরি, সেমি লং পরি, আমাদের স্কিন বের হয়ে থাকে।
এটা যেন না হয়, আমরা লং মোজা ব্যবহার করব, এবং মোজাটা অবশ্যই শুয়ের কালারের সাথে মিললে ভালো হয়, অবশ্যই ব্ল্যাক দুইটা হলেই বেটার হয়। আর হচ্ছে স্যার হাতার ক্ষেত্রে আমাদের যে এই হাতার ক্ষেত্রে যেটা হবে যে আমাদের শার্টটা একটু বের হয়ে থাকবে, ব্লেজারটা একটু খাটো হবে এই হাতার ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ, একটা এটা বিষয়। ব্লেজারের বিষয়। আচ্ছা, হ্যাঁ, এখন অনেকে আর বলছে মেয়েদের যে ক্ষেত্রে একটু বলবো কিনা স্যার? হ্যাঁ অবশ্যই, নিঃসন্দেহে, আমাদের সবাই মেয়েদের আছে। ক্ষেত্রে যেটা বিষয়, আমরা হচ্ছে মানে খুব জাঁকজমক চকচকে, মানে ঝকমক করতেছে এই ধরনের ড্রেস ব্যবহার না করা। সবচাইতে উত্তম হলো লাইট রঙের কালারের যদি ওনারা শাড়ি, বা যদি শাড়িটাই ফর্মাল ধরে বেশি, সেটা ব্যবহার করা। আর এক্সেসিভ জুয়েলারি বা মেকআপটা অ্যাভয়েড করতে হবে। আর ছেলে বা মেয়ে উভয়ের ক্ষেত্রে আমরা এমন কোনো পারফিউম ব্যবহার করব না যেটা রুমে ঢোকার সাথে সাথে যারা আমার বোর্ডের সামনে মেম্বার থাকবেন তাদের অস্বস্তির কারণ হয়, বা আমার আশেপাশের অস্বস্তির কারণ হয়। প্রয়োজনে পারফিউম অ্যাভয়েড করাটাই আমি মনে করি বেটার। থ্যাংক ইউ স্যার। ওকে ওকে, আমরা মনে হয় গেস্ট স্যারের দিক থেকে তেমন কোনো বাকি নাই। আমরা একটু পর্যায়ক্রমে ওই যে বলছিলাম যাব। তা এই পর্যায়ে তাহলে আমার মনে হয় আমি আমি যে প্রশ্নটা প্রথমে করছিলাম, যে আশিকুজ্জামান আশা সম্প্রতি সে একাধিক সাফল্য দেখিয়েছে, তো সুতরাং এই সাফল্যটা তাকে দেখে আমি প্রায় মনে করি যে সাফল্যটা কিন্তু খুব সহজ। তা আমি তার কাছ থেকে শুনতে চাই এই সহজের রহস্য কি? ধন্যবাদ স্যার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি সাফল্যের আচ্ছা, পরিচয় দিয়ে আমার মনে হয় শুরু করা ভালো, যে কোথায় আছো, কোন জেলায়, কোন উপজেলায় চাকরিরত আছো, হ্যাঁ, কোন প্রতিষ্ঠান থেকে পাস, এটাও একটু বলে নেওয়া মনে হয় ভালো সবার জন্য। জি, আমি আশিকুজ্জামান আশা। আহ, আমি জিরোদাইটে থেকে 2019 সালে কৃষি ডিপ্লোমা শেষ করি। পরবর্তীতে 2022 সালে আমি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বৈজ্ঞানিক সহকারী পদে যোগদান করি। আর পোস্টিং ছিল মাদারীপুর আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রতে। পরবর্তীতে 2023 সালে উপসহকারী কৃষি কর্মকর্তা যে নিয়োগটা হয়েছিল, ওইখানে আমি যোগদান করি 2023-এর জুন মাসে, এবং আমি বর্তমানে উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কুষ্টিয়া সদর কুষ্টিয়াতে কর্মরত আছি। আচ্ছা, এক্ষেত্রে ওই যেটা বলছিলাম যে ও পড়াশোনার স্টাইল বা বিভিন্ন এটা থাকতে পারে, তো এই ভাইবার ক্ষেত্রে তুমি কি ফেস করেছো তখন, বা কোন ধরনের প্রশ্ন তোমাকে করা হয়েছিল? ভাইবার ক্ষেত্রে যেটা হয় সেটা স্যার, প্রাথমিকভাবে আমি ভাইবা দিয়েছিলাম বাংলাদেশে গম ভুট্টা গবেষণা কেন্দ্রে, পরবর্তীতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে, পরবর্তীতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। তো স্যার এখানে যেটা হয় যে সবাই এখানে কি মানে বিজ্ঞানী থাকেন, এবং ওনাদের যে ভাইবার যে সিকোয়েন্সটা ওনারা যেটা ফলো করেন সেটা হচ্ছে যে ওনাদের যে পরিচালক বর্গদ্বয় আছে, ওনারা ভাইবারটা নিয়ে থাকেন। তো ওনার স্যার একটা কথা বললো যে ভাইবার ক্ষেত্রে যে যে বিষয়ে এক্সপার্ট উনি ওই বিষয়ে প্রশ্ন করতে পছন্দ করেন। তো আমার ক্ষেত্রে বিষয়টা ওইরকমই হয়েছিল। যেমন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট যখন আমি ভাইবা দিই তখন ওই সময় 8 জন পরিচালক ছিল। ওনারা প্রশ্নের দিক দিয়ে দেখা যাচ্ছে যে একজন স্যার ছিল আহ, আহ, মানে রোগতত্ত্ব বিজ্ঞানী, তো উনি ওই রোগের বিষয়ে প্রশ্ন করতেছিল। একজন ছিলেন স্যার হর্টিকালচারের, উনি হর্টিকালচার রিলেটেড প্রশ্ন করতেছিল। তো এই বিষয়টা হচ্ছে যে প্রথমে তো যদি আমরা স্টাডি করে যেতে পারি যে আসলে কোন স্যার কোন বিষয়ে এক্সপার্ট বা কারা থাকবে, সেই ক্ষেত্রে প্রশ্নটা কিভাবে হচ্ছে সেটা আইডেন্টিফাই করা সহজ হয়ে যায়। আর প্রশ্ন ফর্মাল প্রশ্নটাই হয় আসলে যে আমাদের বেসিক যে জিনিসটা, যে আমরা আসলে কৃষি ডিপ্লোমা পড়ছি, এর মধ্যে যে বেসিক যে বিষয়গুলো ছিল সেটা বর্তমান মাঠে কোন ফসলটা আছে বা মাঠের কোন রোগটা কোনটা বেশি ফেস করা হচ্ছে, এটা একটা আছে, এরকম কিছু প্রশ্ন করে। পাশাপাশি স্যার যেটা হয় যে যে বিষয়গুলো আসলে জানা দরকার একজন কৃষি ডিপ্লোমা স্টুডেন্টের, বা কৃষি বিষয়ক যে বেসিক যে প্রশ্নগুলো, এগুলো থেকেও প্রশ্ন করা হয়। আচ্ছা, উপসহকারীর ক্ষেত্রে কেমন প্রশ্ন করছিল একটু বলো। উপসহকারীর ক্ষেত্রে প্রথমে স্যার পরিচয়টা নেওয়া হলো। পরিচয় নেওয়ার পরে আমি কোন অঞ্চলের, সেই অঞ্চল অনুযায়ী ওনারা প্রশ্ন করলো যে আপনাদের এলাকার বিখ্যাত ব্যক্তি সম্পর্কে একটা প্রশ্ন করলো। এর পরবর্তীতে আমাদের এলাকায় কোন ফসলগুলো ভালো হচ্ছে, কেন ভালো হচ্ছে, বা কৃষকরা কেন এটা করতে আগ্রহ দেখাচ্ছে,
এরকম কিছু প্রশ্ন করলো। পরবর্তীতে স্যার মাটি সম্পর্কে, মৃত্তিকা সম্পর্কে প্রশ্ন করলো, মানে বেসিক কিছু প্রশ্ন। এবং ওনারা যেটা জানতে চাই যে ওনাদের প্রশ্নের ধরনটা এমন যে প্রশ্ন যেটা করা হচ্ছে ওনারা ওনাদের উত্তরটাই চাচ্ছে আর কি। দেখা যাচ্ছে যে ওই আই কন্টাক্টটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় ভাইবার ক্ষেত্রে। যে হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এটা তো একটু সাপোর্ট দিচ্ছি যে যে কোনো স্যার যখন প্রশ্ন করবেন, ধরে নেওয়া যাক যে 4 জন ভাইবা বোর্ডে আছেন, তো আমরা সবাই জানি কে প্রধান। হ্যাঁ, যদি আমি জানি যে ভাইবা বোর্ডে কে প্রধান, এবার দেখা যাচ্ছে প্রধান যিনি মিস্টার এক্স হচ্ছে প্রধান, কিন্তু প্রশ্ন করেছেন মিস্টার ওয়াই। তো প্রধান যেহেতু এক্স, আমরা অনেকে ভুল করে প্রশ্ন ওয়াই করলেও আমরা মিস্টার এক্স এর দিকে তাকিয়ে উত্তর দিই। এটা ঠিক না। প্রশ্ন যিনি করবেন তার দিকে তাকিয়েই উত্তর দিতে হবে, ঠিক কিনা আশা? জি স্যার। মানে এমন একটা অভিজ্ঞতা স্যার আমার হয়েছিল যে আমাকে প্রশ্ন করা হয়েছিল যে বীজ কাকে বলে। তো আমি যে ফর্মাল যে উত্তরটা ছিল ওইটাই দিয়েছিলাম। পরবর্তীতে ওনারা বলতেছে যে এটা না, এরকমটা হবে। তো পরবর্তীতে স্যার পরবর্তী একটা ভাইভাতে আমি ঠিক একই প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম। তো যখন আমি ওই দ্বিতীয় প্রশ্নটার উত্তর দিতে যাচ্ছিলাম তখন ওই স্যারের দিকে তাকালাম, যখন ওনার মুখ দেখে আমি স্যার বুঝতে পারলাম যে স্যার আমার উত্তরটা নিতে চাচ্ছে না। তৎক্ষণাৎ স্যার আমি আমার ওই উত্তর থেকে আমি ঘুরে আসি। ঘুরে আসে ওই যে ফর্মাল যে উত্তর, মানে প্রথমে যে উত্তরটা সিলেক্ট ছিল ওইটাই করছিলাম। তো তখন দেখলাম স্যার বেশ বাহবা দিল এবং স্যার খুশি হয়ে গেল। তো যদি আমরা স্যার এই আই কন্ট্যাক্টটা বা স্যার যে স্যার প্রশ্ন করতেছে ওনার দিকে তাকিয়ে উনি আসলে কোন প্রশ্নটার মানে উত্তরটা কেমন চাচ্ছে, যা এটা যদি আমি একটু নজর দিতে পারি তাহলে আমার জন্য অনেকটা সহজ হয়ে যাবে। আচ্ছা, আমি এই ক্ষেত্রে আমি একটা প্রশ্ন করব। এবার মেহেদী স্যারকে একটু উত্তর দিতে বলবো। প্রশ্নটা হচ্ছে এরকম যে সব প্রশ্নের উত্তর কিন্তু আমরা পারবো না। তো আমি পারবো না যে প্রশ্নটা, ওইটা কেমন ভাবে ফেস করব ওই প্রশ্নটা, মানে আমি কি বলবো আসলে? আচ্ছা, ধন্যবাদ স্যার। এই উত্তর দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখলে একটু বেটার হবে। সেটা হচ্ছে স্যার যে অতিরিক্ত স্মার্টনেসও কেউ পছন্দ করে না, আবার অতিরিক্ত বিনয়ও কেউ পছন্দ করে না। এখন বিষয়টা হলো আমাকে যখন প্রশ্ন করা হবে, যদি এখন এরকম হয় যে আমার যে বোর্ডে যে স্যাররা থাকবেন তারা যদি দ্বিমত পোষণ করেন বা তারা যদি বলেন যে আপনি কি সঠিক উত্তর মনে করতেছেন, আপনার এটা বিনয়ের সাথে বলা যে স্যার আমি এটাই জানি। হ্যাঁ, আর দ্বিতীয় হলো যদি তারপর ওনার বলে যে আপনার যদি জানতে চান একান্ত যে আপনার এই বক্তব্যের ব্যাপারে আপনার মতামত কি, তখন যদি আমি যেখান থেকে এই তথ্যটা পেয়েছি আমি বিনয়ের সাথে বলতে পারি যে স্যার আমি ওইখান থেকে এই তথ্যটা পেয়েছি, আমি এইভাবে জানি। কারণ দ্বিমত হতে পারে, তবে সেটা নিয়ে বার্গেনিং না করা, একদম নিজের জায়গায় রিজিড থেকে তর্কে না জড়ানো, জাস্ট যতটুকু আর কি ই করে দেওয়া যায় এইভাবেই আর কি করা। আর যদি উত্তর জানা না থাকে তাহলে সরি স্যার এই মুহূর্তে আমার এটা জানা নেই আর কি। সিম্পলি মানে খুব বেশি আর কি। আর অ্যান্সার গুলো হওয়া উচিত স্যার টু দা পয়েন্টে। যে যদি এরকম আমি যদি উদাহরণ দিই স্যার, যদি বলে যে আপনার বাবার নাম কি, তাহলে বলতে হবে যে স্যার আমার বাবার নাম আব্দুল মোতালেব খান, কিন্তু আমার বাবা কি করেন, বাবা কোথায় ছিলেন, কি ছিলেন, অতিরিক্ত কোনো কথার প্রয়োজন নেই। সে যদি জানতে চান পরবর্তী অ্যান্সারটুকু আমি পরবর্তী দিব। কারণ দেখা যাবে অনেক সময় আমি আকবারায় যদি কোনো ভুল তথ্য দিয়ে দিই বা এমন তথ্য দিয়ে দিলাম যেটা তখন আমার জন্য আরো নেগেটিভ মার্ক আসতে পারে, অথবা দেখা দিলে এমন কোনো প্রশ্ন উদ্ভব হতে পারে যেটা আসলে আমার কন্ট্রোলে নাই। তো ভাইবা আচ্ছা, বোর্ডে ধন্যবাদ। সবসময় চেষ্টা রাখতে হবে অ্যান্সার গুলো এমন ভাবে দেওয়ার জন্য যেন সবসময় বল আমার কোর্টে থাকে আর কি। নিঃসন্দেহে। তার মানে আমি প্রশ্নের উত্তর না পারাটা খুব বেশি অপরাধের না, কিন্তু সেটা হ্যান্ডেল করতে হবে খুব স্মুথলি। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আমাদের আরেকজন ছাত্র যুক্ত হয়েছে, বিপ্লব। সংক্ষেপে 30 সেকেন্ড এরকম, এর ভিতরে তোমার পরিচয় এবং হচ্ছে তুমি এখন কোন স্টেজে আছো বা কোন পরীক্ষার সামনে আছে, এভাবে দু একটা কথা বলো। নমস্কার স্যার, আমি শ্রী বিপ্লব কুমার বিশ্বাস। আমি ঝিনাইদহ আইটিআই থেকে 2018-19 সেশন ছিল আমার। আমি 2023 সালে পাশ করি। 2023 সালের 4 এপ্রিল আমার রেজাল্ট প্রকাশ হয়। তো এরপরে আমি 2023 সালের ডিসেম্বরে এই শিক্ষক নিবন্ধন 18তম শিক্ষক নিবন্ধনে অ্যাপ্লাই করি। সেখান থেকে আমি এখন রিটেন পাশ করে এখন ভাইবা প্রার্থী, 18তম শিক্ষক নিবন্ধনের ভাইবা প্রার্থী।
তো ভাইবা দিতে চাচ্ছি। কিন্তু স্যার আমি ঝিনাইদহ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ঝিনাইদহ থেকে কৃষি ডিপ্লোমা পাশ করছি। আচ্ছা, ধন্যবাদ। আমরা এই পর্যায়ে আমি একটু দুই একটা প্রশ্নর দিকে যেতে চাই। প্রশ্ন বলতে আছে টপিকের দিকে যেতে চাই। সেই টপিক অনুযায়ী আমি স্যারদের কাছেও জিজ্ঞাসা করব, আর আমাদের যারা আরো যারা আছেন তাদের কাছে জিজ্ঞাসা করব। যেমন প্রথম একটা প্রশ্ন এরকম হতে পারে কিনা যে নিজের নাম, নামের অর্থ এবং নিজ জেলা বা জেলার তাৎপর্য, এই জাতীয় প্রশ্ন তো আসতেই পারে নাকি? স্যার আমি কি একটু বলবো স্যার? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। স্যার আপনার এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমি এই জন্য বলছি কারণ আমার মনে হয় চাকরির অভিজ্ঞতা যাদের মানে ভাইবা দেওয়ার অভিজ্ঞতা আছে সরাসরি, আমার মনে হয় খুব কম মানুষই আছেন যে আপনি আপনার নিজের ব্যাপারে বলুন এই প্রশ্নের সম্মুখীন না হয়েছে আর কি। তো অনেক ক্ষেত্রেই আর কি, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে এই প্রশ্নটা বেশি করা হয় ইংলিশে যখন কোনো ভাইবা হয় বা এই ধরনের বিষয়, কারণ তার ইংলিশের ক্যাপাসিটি বা তার দখল কতটুকু আছে এটা দেখার জন্য। কিন্তু একটা বিষয় এখানে আমাদের মানে আমিও একসময় এই ভুলটা করতাম, কিন্তু যে বিষয়টা আমাদের একটু খেয়াল রাখা দরকার যে যদি কখনো কোনো ভাইবাতে নিজের সম্পর্কে জানতে চাওয়া হয় যে আপনি আপনার নিজের সম্পর্কে বলুন, তাহলে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা করি যে আমার নাম এই, আমার বাবার নাম এই, মায়ের নাম এই, ভাই বোন এই এতজন, তারা এই জায়গায় পড়ছে, আমি অমুক জায়গায় পড়ছি, অনেক ডিটেলস আমরা বলি আমার ফ্যামিলি সম্পর্কে। কিন্তু আসলে নিজের সম্পর্কে যখন প্রশ্ন করা হয় এইগুলো কিন্তু আমাদের যারা বোর্ডে থাকেন তারা কিন্তু জানতে চান না। তো সেই ক্ষেত্রে আমরা এই প্রশ্নের অ্যান্সার যদি ৩টা বিষয় একটু খেয়াল রাখি তাহলে মনে হয় আমরা যারা ভাইবা দিব তাদের জন্য একটু সহজ হবে। প্রথম বিষয় হলো যে স্যার আমার তো যে পরিচয় সেটা তো আমি দিবই, যে আমার নাম অমুক, আমি অমুক জেলার অমুক উপজেলাতে আমার বাড়ি, আমি অমুক জায়গা থেকে পড়াশোনা করেছি, বাস এইটুকু। এরপরে আমাকে যেটা করতে হবে যে আমার পজিটিভ যে সাইডগুলো আছে সেইগুলোকে নিয়ে আসা। যেমন আমি ছাত্র জীবনে বিএনসিসি করেছিলাম বা আমি ছাত্র জীবনে এরকম একটা সংগঠনের সাথে ছিলাম, ধরেন বাঁধন রক্ত ডোনেটিং এজেন্সির সাথে ছিলাম, বা আমি এই ধরনের সোশ্যাল ওয়ার্কের সাথে ছিলাম, এই জন্য আমার এই সার্টিফিকেট আছে, বা আমি এই সব বিএনসিসি করলে বা স্কাউট করলে আমি এই সব দেশ ঘুরেছি বা এই সব জেলা মুভ করেছি। এই ধরনের আমার পজিটিভ যে ক্রাইটেরিয়া বা গুণগুলো আছে এইগুলো উপস্থাপন করতে পারি। আর তৃতীয় আর একটা বিষয় হলো যে আমার ভিশনটা কি, কারণ চাকরি তো আমরা সবাই করব বা চাকরি বা এটা তো একটা প্রয়োজন, কিন্তু এর বাইরেও তো একটা ভিশন থাকতে হবে। যেমন ভিশনটা হতে পারে যে আমার ভবিষ্যৎ হলো যে আমি ছিন্নমূল বাচ্চাদের নিয়ে কাজ করতে চাই, অথবা সমাজের পিছিয়ে পড়া শিশুদের নিয়ে কাজ করতে চাই, এবং সেই কাজ করতে যে আমার পরিকল্পনা এই 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 ধরনের কিছু বিষয়। এই ৩টা বিষয় একটু খেয়াল রাখা, যে শর্টে নিজের পরিচয়টা দেয়া, নিজের পজিটিভ সাইড গুলো হাইলাইট করা, আর ৩ নম্বর হচ্ছে আমার জীবনের ভিশনটা কি, চাকরির বাইরেও আমি ভিশনটা কি, এটা যদি আমাদের এই প্রশ্নের ভিতরে আমরা বলি নিজের সম্পর্কে, তাহলে আমি মনে করি এটা একটা স্মার্ট ভাইবা হতে পারে স্যার। আচ্ছা, ধন্যবাদ স্যার। আসলে এত সুন্দর করে বলছে, আমার মনে হয় যে আমাদের যারা দর্শক বা ছাত্র আমার মনে হয় খুবই উপকৃত হবে এতদিন যে যা জানছিল বা ভিডিও দেখে, তার চাইতেও আমরা আর একটু যাব অবশ্যই। আর একটু আমাদের মাঝে ইতোমধ্যে আর একজন যুক্ত হয়েছেন, তিনি তার পরিচয় দেবেন। তিনিও কিন্তু আসার মতো, অর্থাৎ সম্প্রতি সাকসেস প্রাপ্ত, অর্থাৎ সম্প্রতি যে নিয়োগ হয়ে গেল উপসহকারী কৃষি অফিসার, সেখানে নিয়োগপ্রাপ্ত, আমি যুক্ত করছি তাকে। তিনি পরিচয় দিন, সেটাই মনে হয় ভালো হবে। তন্ময়। সবাইকে আসসালামু স্যার। স্যার আমি তন্ময় দাস, উপসহকারী কৃষি কর্মকর্তা, স্যার দাকপ উপজেলাতে কর্মরত আছি। স্যার আমি বাগেরহাট মাজেদা বেগম কৃষি প্রযুক্তি কলেজ থেকে পড়েছি। আসলে স্যার এখানে আমরা গ্রুপ স্টাডি করতাম খুলনা দৌলতপুরে। তো আমরা 6 জন একসাথে পরীক্ষা দিই। সবারই পরীক্ষা খুব কাছাকাছি হয়, সবার পরীক্ষাই ভালো হয়। কিন্তু স্যার এখানে আমি মেধাক্রম 18 হই সারা বাংলাদেশে, এবং খুলনা অঞ্চলে আমি 3য় হই মেধাক্রমে। স্যার শুধু এই আমার ভাইবার জন্য, শুধু আমার ভাইবাটা ভালো হয় এই জন্য। স্যার সেক্ষেত্রে প্রথমে বলবো যারা ভাইবা প্রত্যাশী আছে, একদম প্রথমে যখনই নাম জিজ্ঞাসা করে স্যার ভাইবা বোর্ডে, সাথে সাথেই বলে যে এই নামে বিখ্যাত ব্যক্তি কে আছে। তখন যদি এই কথাটা খুব সুন্দরভাবে উপস্থাপন করা যায়,
তাহলে স্যাররা প্রথমেই খুশি হয়। আর স্যাররা যদি প্রথমে একবার খুশি হয়, পরে দুই একটা ভুল করলে আর ভুল স্যাররা দেখে না। স্যার আমার ভাইবার অভিজ্ঞতাটা শেয়ার করবো স্যার। হ্যাঁ, নিঃসন্দেহে নিঃসন্দেহে। স্যার আমি যখন প্রথমে ভাইবা বোর্ডে ঢুকি, আসলে আমার আগে যে ভাইবা বোর্ড থেকে বেরিয়েছিল, সে যখন দরজাটা দেয় খুব শব্দ হয়। তো আমি ভাইবা বোর্ডে ঢোকার সাথে সাথে খুব আস্তে করে দরজা খুলে ঢুকি। ঢোকার পরে স্যারদের মুড একটু অফ দেখলাম। স্যার মনে হয় হয়তো ওই শব্দটার কারণে হতে পারে। তো আমাকে বসতে বললো। বসতে বলার পরে আমাকে যখন প্রথম প্রশ্ন করলো, বাংলাদেশে কৃষিতে অবদান কি, স্যার আমি 5টা পয়েন্ট তুলে ধরেছিলাম যে কৃষির ধান উৎপাদনে তৃতীয়, মাছ উৎপাদনে, এইভাবে স্যার পয়েন্টগুলো তুলে ধরেছিলাম। তো স্যাররা প্রথমেই খুশি হয়েছিল। এবং দ্বিতীয় যে প্রশ্নটা করেছিল, গাছ কিভাবে খাদ্য গ্রহণ করে, তো আমার এই প্রশ্নটা আরো অনেকে করেছিল, অনেকে অনেকভাবে দিয়েছিল। কিন্তু স্যার আমি এটা একটু মানে যে ডিপ যে অ্যান্সার গুলো আমি সেটা করেছিলাম। যেমন গাছ দুইভাবে খাদ্য গ্রহণ করে, ধনাত্মক আর ঋণাত্মক আর সিএ প্লাস প্লাস, এইভাবে স্যার আমি অ্যান্সার গুলো করেছিলাম। আসলে এরপরে আমি দুইটা ভুলও করেছিলাম, কিন্তু আমাদের প্রধান যে স্যার, সে আমার ভুলটা ধরি নাই। পাশে এক স্যার বলে দিত, স্যার সে কিন্তু ভুল অ্যান্সার করছে। বলছে না সমস্যা নেই, অ্যান্সার তো ভালোই করছে। স্যার মেইন ফোকাস রাখতে হয় মুখে হাসি। আর স্যার আমাদের যে ভাইবা বোর্ডে সব থেকে একটা বড় সমস্যা হয়, 3 থেকে 4 জন ভাইবা বোর্ডের স্যার থাকে। একটা প্রশ্ন করতে করতে আর এক স্যার আর একটা প্রশ্ন করে, আমরা খুব হেজিটেট ফিল করি যে কোন স্যারের অ্যান্সারটা দিব। একটা আমাদের সব থেকে বড় সমস্যা হয় স্যার। সেক্ষেত্রে প্রথমে যে স্যার প্রশ্নটা করবে, তার মুখের দিকে তাকেই অ্যান্সার করতে হবে। এবং ওই অ্যান্সারটা তখন শর্টে করতে হবে। শর্টে করে অন্য যে স্যার প্রশ্নটা করবে, স্যার সেই অ্যান্সারটা স্যার পরে করতে হবে এবং তার মুখের দিকে তাকে অ্যান্সার করতে হবে এবং সবার দিকে তাকে হেসে অ্যান্সার করতে হবে স্যার। তাহলে আমাদের ভাইবাটা অনেক ভালো হয়। আর আমার স্যার আছে মেহেদী স্যার। আসলে স্যার এখানে আসছে, স্যার আসলে স্যারের কাছ থেকে অনেক কিছু পাওয়া আমাদের। তোমার মেহেদী স্যার শুধু তোমাদের না, সারা বাংলাদেশে সার্ভিস দেয়, তা তো তোমরা জানো না। ফোনে হোক, অনলাইনে হোক, হ্যাঁ, সবকিছুতে সার্ভিস দেয়। আচ্ছা সুন্দর, আমরা আমরা পর্যায়ক্রমে আবার একটু আসবো। আমাদের ভিতরে আরেকজন ছাত্র আছে, হ্যাঁ, সুব্রত। আমার মনে হয় আমি একটু সুব্রতকে অ্যাড করি, কারণ এখানে যারা যারা আসবে তাদের কিন্তু একটু একটু করে আমরা অ্যাড করলে আমাদের একটা একটু ইয়ে হবে। আমি তাহলে একটু অ্যাড করছি সুব্রতকে। সুব্রত, একটু পরিচয় দিয়ে একটু কথা বলো। নমস্কার স্যার, আমার নাম সুব্রত অধিকারী। আমি আছি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ঝিনাইদহ এটিআই থেকে 2019 সালে পাশ করেছি। এখন আমি উপসহকারীতে আমি একবার পিলিতি পাশ করার পরে যখন রিটেন আমি টিকতে পারিনি, তারপরে আমি চিন্তা করলাম যে নিবন্ধনের ট্রাই করা। তারপরে আমি নিবন্ধনের সম্পৃক্ত পাশ করেছি রিটেনে। এখন আমি ভাইবা প্রার্থী। দারুণ ব্যাপার, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য তোমার ধন্যবাদ জানাচ্ছি। থাকো, স্যাররা আরো কিছু কথা বলবে নিশ্চয়ই। এটা উপভোগ করছো নাকি, আগে সেটা বলো। ওকে ওকে, ঠিক আছে। আমি তাহলে একটু সমস্যা নেই, আমি একটু পরের প্রশ্নতে যাই। আমরা কিছু জিনিস গোছানোর যেহেতু রয়েছে, যেমন এই যে নিজের সম্পর্কে বলা প্রসঙ্গে কিন্তু স্যার বলেছেন যে নিজের সম্পর্কে আসলে কি বলতে হবে। এখানে এই না, নিজের সম্পর্কে বলার অর্থ হলো যে আমি আসলে আমার মোটিভটা কি, আমি এখানে কেন আসছি, এই দিকে, মানে আমি কে, নাম, বাবার নাম, বাবা কি করে, আসলে এগুলো তারা জানতে চায় না। এখন এরকম একটা প্রশ্ন যদি আসে যে চাকরির যিনি ভাইবা নেবেন, যে আপনাকে দেখে তো মনে হচ্ছে না যে আপনাকে দিয়ে এই চাকরি হবে, এইরকম প্রশ্ন যদি হঠাৎ সামনে আসে, তখন আমরা কেমন উত্তর দেব? আমি একটু আশার কাছে যেতে চাচ্ছি। আশিকুজ্জামান, আশা। ধন্যবাদ স্যার। প্রশ্নটা হচ্ছে যে আমাকে দিয়ে হবে না বা আমাকে দিয়ে হবে না কেন, এরকম প্রশ্ন স্যার আসলে সচরাচর আসে। এখন আসলে পরে আমাদের আসলে ঘাবড়ানোর তেমন কিছুই নাই, আমাদেরকে আত্মবিশ্বাস রাখতে হবে
তো আমার দ্বারা যে হবে এ বিষয়টা তাদেরকে বোঝাইতে হবে, যে আসলে নিঃসন্দেহে এইটা আসলে এই এই প্রশ্নটা আসলে করা হয় যে আমাকে দিয়ে হবে না এই জন্য না, আমার কনফিডেন্স লেভেলটা চেক করার জন্য আসলে এই প্রশ্নটা করা হয়। তখন এইটার সাথে ওই যে একটু আগে যে প্রশ্নটা আলোচনা হলো যে নিজের সম্পর্কে বলে, এটা মার্চ করে বলতে হবে এরকম যে আমার স্বপ্ন ছিল, যেমন এই ক্ষেত্রে আমরা যদি বলি যে এই যে শিক্ষক নিবন্ধন, তার মানে কি ছাত্র পড়ানো, তাহলে এখানে আমাকে ওইটাই হাইলাইট করতে হবে যে আমি পড়াশোনা করছি এটাতে, এবং আমার স্বপ্ন ছিল আমি যখন স্যারদের পড়াতে দেখতাম স্কুলে, তখন আমারও মনে হতো যে আমিও যদি কোনোদিন ছাত্র পড়াতে পারতাম, আমি আমার ভিতরটা পুরাটা দিয়ে দিতে পারতাম। তো ওই উদ্দেশ্য নিয়ে আমি আসছি, যদি আমি এই সুযোগ পাই তাহলে আমি জীবনে এইটাকে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। তার মানে ওই প্রশ্নটা তখন একেবারে কনভার্ট হয়ে উল্টা দিকে চলে যাবে নাকি? স্যার কি বলে এখানে, মেহেদী স্যার? জি স্যার, আপনি যেটা বলছেন ঠিক, অবশ্যই এটাই এরকমই। তবে এর সাথে আরেকটু বিষয় যদি যোগ করা যায়, যে যেমন স্যার যদি কারো প্রাইভেট পড়ানোর অভিজ্ঞতা থাকে, এটা কিন্তু তার জন্য একটা, আমি মনে করি একটা প্লাস পয়েন্ট। কারণ বিশেষ করে শিক্ষক নিবন্ধন সেহেতু আমার যদি পূর্ব থেকে একটা অভিজ্ঞতা থাকে যে আমি কিভাবে একটা বাচ্চাকে ডিল করব, তার মানসিক পরিস্থিতিটাকে অ্যানালাইসিস করব বা টেক কেয়ার করব, এই বিষয়টা কিন্তু খুব জরুরি। স্যার আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, নিঃসন্দেহে সুন্দরভাবেই শোনা গেল। কিন্তু কোনো একটা কারণে হয়তো হয়ে গেছে আর কি। হ্যাঁ, ভালো একটা এডিশন হলো, মানে অ্যাড হলো কথাটা, এটা তো আর আমরা অ্যাড করি নাই। খুব ভালো। মানে আচ্ছা, আমি যেটা আর কি বলতে চাচ্ছিলাম যে মোটামুটি আমার যদি এই রিলেটেড কোনো অভিজ্ঞতা থাকে, যে আমি কোনো কিন্ডারগার্টেন স্কুলে আগে করেছি, বা এই ধরনের কোনো বিষয় যদি থাকে, আমরা সেটার ব্যাপারে অ্যাড করতে পারি এখানে, তাহলে এটা আর একটু গ্রহণযোগ্যতা পাবে। হ্যাঁ, নিঃসন্দেহে। তার মানে আমার লজিকটারে শক্তিশালী করলো যে আমি কেন এটা পারবো সেইটা। অবশ্যই। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আমরা কিন্তু আস্তে আস্তে যাব, আর আরো কিছু আলাপ টালাপ আছে। যেমন আমার মনে হয় যে আমাদের সমসাময়িক বিষয়ও জানা দরকার। সেটা হতে পারে বর্তমানে যেমন সম্প্রতি আমাদের জুলাই বিপ্লব গেল, এই বিষয়েও একটু নলেজ রাখা দরকার কিনা। মেহেদী স্যার কি বলবে এই বিষয়ে? জি স্যার, জুলাইয়ের বিপ্লবের বিষয়ে তো অবশ্যই নলেজ থাকা দরকার। বিশেষ করে যে ছাত্ররা যে তাদের আত্মত্যাগ করেছে বা এটার প্রেক্ষিত কি ছিল, এই বিষয়গুলো একটু নলেজ থাকা প্রয়োজন। হ্যাঁ, বা এইখানে ছাত্রদের যে মনস্তাত্ত্বিক যে বিষয়গুলো, সেগুলো আমরা কিভাবে দেখতেছি, হ্যাঁ, তাদের ভাবনাগুলো আসলে ভবিষ্যতে আমরা যখন ছাত্রদের ভিতরে দেশাত্মবোধ তৈরি করব, এটার সাথে কিভাবে রিলেট করা যায়, এই বিষয়গুলো একটু ক্লিয়ার কনসেপ্ট থাকতে পারে আর কি স্যার। ওকে, আমি আরেকটা প্রশ্ন সামনে আনছি, নিশ্চয়ই স্ক্রিনে দেখা যাচ্ছে। আমি একটু যাচাই করতে চাই, এটা আমি আনছি ঠিক আছে, কিন্তু তারপরেও আমি একটু আমাদের সাথে কি যুক্ত আছে না এখনো? তন্ময় আছে। হ্যাঁ, তন্ময় দাস। এই যে বাংলা ইংরেজি, হ্যাঁ, মাস তারিখ, হ্যাঁ, এই বিষয়গুলো ভাই আসার সম্ভাবনা আছে কিনা, এটা কি কি মনে হয়? স্যার এটা স্যার আগে এক সময় আসতো অনেক, কিন্তু বর্তমান সময়ে আসবে না এটা না স্যার, কিন্তু আসার সম্ভাবনা অনেকটা কম থাকে স্যার। তবে এক সময় অনেক এই ভাই প্রশ্নগুলো আসতো স্যার। আমি তো অনেকগুলো ভাইবা দিয়েছি, কিন্তু কখনো এই ভাইবাটা এই প্রশ্নই পাইনি। আচ্ছা, আমি এখানে একটু অ্যাড করি যে এই বাংলা ইংরেজি আরবি মাসের বিষয়টা হলো, এই আরবি মাসটাও কেন বলছি, আরবি তারিখ, যেমন আজকে বাংলা মাস, বাংলা কিন্তু 19 তারিখ, এবং আরবিতে কিন্তু কি দেখলাম যেন জমাদিউস সানি 2 তারিখ। হ্যাঁ, তো বিষয়টা হলো যে এগুলো যেহেতু ক্যালেন্ডারে আমাদের আছে সেই জন্য জানা। আর দ্বিতীয় কথা হলো যে কৃষি বিষয়ে আমাদের বাংলা মাসটা আসলে দরকার হয়, কারণ আমাদের দেশের চাষিরা কিন্তু এখনো বাংলা মাসে চাষাবাদ করে। তো সুতরাং বাংলা মাস বাংলা তারিখ এটা মনে হয় কিছুটা প্রাসঙ্গিক। মেহেদী স্যারের কি এই প্রসঙ্গে কোনো সাপোর্ট আছে কিনা? জি স্যার, এটা তো বাংলা মাস বাংলা, বিশেষ করে ইংলিশের সাথে বাংলার, কারণ আমাদের অনেক সময় দেখা যায় সার্ভিসে আমরা ইংলিশ মাস ব্যবহার করি, খ্রিস্টাব্দ যেটা ক্যালেন্ডার সেটা ব্যবহার করি, কিন্তু আমাদের কৃষকরা ফলো করে হচ্ছে বাংলা মাসের মানে ক্যালেন্ডার। তো এই দুইটার রিলেট করা একটা খুব জরুরি ব্যাপার, কারণ অনেক সময় অনেক স্যারদেরকে আমরা ইউনিভার্সিটির ভাইভাতেও দেখেছি যে যখন বলতাম যে জুন মাসে এটার বীজতলা করতে হবে, তা বলতেছে জুন মাস তো কৃষক বুঝবে না, তুমি বাংলা মাসের কথা বলো, তখন কিন্তু অনেকটা হেজিটেশনে পড়ে যাওয়া লাগতো।
তো এই বিষয়টা একটু ক্লিয়ার থাকা দরকার। হ্যাঁ, কারো মাথার ভিতরে যদি এটা থাকে যে এপ্রিলের 14 তারিখ হলো পহেলা বৈশাখ, তাহলে আমার মনে হয় অনেকটা ইজি হয়ে যাবে সবার জন্যই স্যার। হ্যাঁ, নিঃসন্দেহে এখানে আমি একটা বলি যে কোন মাসের ভিতরে ইংরেজি এবং বাংলা, সরি মানে ইংলিশ 2টা বছর আছে, অর্থাৎ অর্থাৎ ইংরেজি 2টা সাল একটা মাসের ভিতরে আছে বাংলা, সেটা হচ্ছে পৌষ মাস নাকি? পৌষ মাসের প্রথম অংশ হচ্ছে ডিসেম্বর আর শেষ অংশ হচ্ছে জানুয়ারি। আচ্ছা যাক, তার মানে বুঝলাম এটা আমাদের দরকার। এখানে এখানে একটা বিষয় হলো, এটা হয়তো উপসহকারীতে এই অংশটা কাজে লাগতে পারে। বিভিন্ন পদ পদবি, আমাদের যে ডিপার্টমেন্টের পদ পদবি, এটা কি আসলে আমাদের এই শিক্ষক নিবন্ধনে বেশি একটা প্রাসঙ্গিক হবে? মেহেদী স্যার কি বলে? স্যার এটা আসলে শিক্ষক নিবন্ধনে এটা আমার মনে হয় না ভাইবা আসতে না আসার মানে আসার মতো না, কিন্তু যদি এখন কেউ হঠাৎ করে আসলে ভাইবা তো এমন একটা আনসিন বিষয় স্যার, কে কার কখন কি বিষয় ভালো লেগে যাবে তার তো ঠিক নেই। দেখা গেল হয়তো আমি গেলাম হলো কৃষির ভাইবা দিতে, কিন্তু কেউ হয়তো ক্রিকেট খেলা নিয়ে শুরু করে দিল, ওইটা দিয়েই ভাইবা শেষ করে দিল। মানে এখন এটা তো আসলে একটা কপালেরও বিষয় থাকে স্যার। তো সেই ঠিক ঠিক। ক্ষেত্রে এটা আমাদের ডিএর জবের ক্ষেত্রে স্যার বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, বা এক্সটেনশন রিলেটেড যদি কোনো জব হয় কোথাও, সেই ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ রাখে। তারপরেও উপজেলায় প্রধান কে থাকে, বা দপ্তরের প্রধান কে, বা আমি যেখানে পড়াশোনা করছি তিনি সেই প্রধানকে, তার গ্রেড কিরকম, এই ধরনের একটা ধারণা থাকতে পারে স্যার। মানে ক্ষতি নাই আর কি, যেহেতু সেই এই দপ্তরের অধীনে পড়াশোনা করছে, একটা হালকা ধারণা থাকতে পারে স্যার। আচ্ছা, প্রশ্ন আরো একটা দিয়েছি, মানে সহজ প্রশ্ন, মানে এগুলো তো আহ, সহজ প্রশ্ন, কিন্তু তারপরেও নিশ্চয়ই এই প্রশ্নগুলো অনেক সময় আসে। এই যে 2টা, আশিকুজ্জামান আশা, এগুলো কি আসার সম্ভাবনা আছে এই জাতীয় প্রশ্ন? কৃষি মৌসুম আর ধানের মৌসুম। হ্যাঁ স্যার, এটা তো আমাদের কৃষির জন্য খুবই গুরুত্বপূর্ণ দুইটার বিষয়, যে কৃষির মৌসুম কয়টি কি কি। সেটা স্যার, যে আপনি যে একটু আগে যেটা আলোচনা করলেন যে দিন মাস বছর, বা এখন বাংলা কত সাল ইংরেজি কত সাল, এটার সাথে স্যার মৌসুমের একটা সম্পর্ক আছে, যেটা আমাদের কৃষকেরা ফলো করে। তো এই দেখা যাচ্ছে যে আজকে তারিখটা বললো যে আজকে তারিখটা কত, এই তারিখে আসলে কৃষি কোন মৌসুমটা চলতেছে, সেটা একটা একদম গুরুত্বপূর্ণ একদম প্রশ্ন। সুন্দর, মানে সুন্দর মানে রিলেট করে দিছে, মানে এর আর কিছু বাকি নাই। আশা যেটা বলেছে যে আজকের তারিখ কত, বাংলা তারিখ ইংরেজি তারিখ, এবং এই তারিখে কোন মৌসুমে সে বোরো, খরিফ 1 খরিফ 2। এবার খরিফ 1 খরিফ 2 এর উত্তর যেই দিয়ে দেবে তখনই বলবে তাহলে খরিফ 2 কবে শেষ হবে আর রবি কবে শুরু হবে, রবি কবে শেষ হবে। হ্যাঁ আচ্ছা, আমাদের ছাত্র যেহেতু আছে, আমি তাহলে উপরে আমরা যারা, তোমরা যারা সাকসেস অলরেডি পেয়েছো আর স্যার আছে, আমি ছাত্রকে জিজ্ঞেস করি, সামাদ, সামাদ কি আনমিউট করে এর উত্তর দিতে পারো কিনা? স্যার শুনতে পাচ্ছি স্যার, প্লিজ বলবেন হ্যাঁ স্যার। হ্যাঁ, না এখন কৃষি মৌসুম কয়টা, এবং ওই যে শুরু আর শেষ দেখি পারো কিনা, মনে আছে কিনা, আচ্ছা না পারলে কোনো স্যার, ক্ষতি নাই। স্যার 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 বাংলাদেশের কৃষি মৌসুম হচ্ছে স্যার 3টা, রবি, খরিফ 1, খরিফ 2। স্যার সাইকেলটা শুরু হয় হচ্ছে স্যার অক্টোবরের 16 তারিখ থেকে 15ই মার্চ পর্যন্ত রবি মৌসুম। বর্তমানে আমরা রবি মৌসুমে আছি। আর রবি মৌসুমটা শেষ হবে হচ্ছে স্যার আমাদের মার্চ মাসের 15 তারিখে, এবং মার্চের 16 তারিখ থেকে স্যার জুনের 15 পর্যন্ত স্যার আমাদের, জুলাইয়ের 15 পর্যন্ত স্যার আমাদের খরিফ 1, এবং ওইদিকে হচ্ছে স্যার জুলাইয়ের 16 তারিখ থেকে অক্টোবর মাসের 15 তারিখ পর্যন্ত খরিফ 2 চলে স্যার। হ্যাঁ, এবং আচ্ছা এটা সব ঠিক এটা আছে। হচ্ছে বাংলা, এটা হচ্ছে বাংলা বাংলা অগ্রহায়ণ মাস স্যার। আজকে অগ্রহায়ণ মাসের স্যার 20 তারিখ সম্ভবত, এবং স্যার এটা আহ, রবি মৌসুম স্যার বর্তমান। আচ্ছা, ধানের মৌসুমটা ওর সাথে হয়ে যাক। জি অবশ্যই স্যার, ধানের মৌসুম স্যার মূলত 3টা, আউশ, আমন, বোরো। আমন মৌসুম রিসেন্টলি শেষ হয়েছে স্যার, আমরা সামনে বোরো মৌসুমের জন্য বীজতলা তৈরি হবে। চাষিরা বোরো মৌসুমে মূলত ইরি ইরি ধান বলে থাকে, মানে আঞ্চলিক ভাষায় অনেক চাষিরা ইরি ধান বলে এটাকে। আর বোরো মৌসুমের পরে স্যার আমাদের শুরু হয় হচ্ছে আউশ, তারপরে আবার আমন। এটা একটা রিসাইকেল প্রসেসে চলতে থাকে স্যার। আচ্ছা, এই এই প্রসঙ্গে আমাদের
আমার মনে হয় এটা আমরা একটু সামনে যাই, আর এরপরে আবার আসবে, তখন আবার প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করব ছাত্র যারা আছো জি তাদেরকে। অবশ্যই আহ, আচ্ছা ঠিক আছে। এইখানে যে জিনিসটা আনছি আমি সামনে, সেটা হচ্ছে বিভিন্ন শব্দের রূপ, হ্যাঁ, মানে সংক্ষিপ্ত রূপ। এই বিষয়ে কি আমাদের তন্ময় কি বলবে যে এগুলো আসে কিনা পরীক্ষায়, মানে স্যার জিজ্ঞাসা এগুলো করে স্যার কিনা? খুবই ইম্পর্টেন্ট স্যার, এগুলো স্যার খুবই ইম্পর্টেন্ট স্যার। প্রথমত জিজ্ঞেস করে এর পূর্ণরূপ, এবং পূর্ণরূপটাই স্যার বেশি জিজ্ঞেস করে, আর যদি একটু ডিপে যায় কত সালে প্রতিষ্ঠিত হয়, এটা স্যার, এটা ও খুব আচ্ছা, ইম্পর্টেন্ট তাহলে স্যার। দারুণ দারুণ বিষয় অ্যাড হলো। আমি কিন্তু প্রতিষ্ঠার বিষয়টা আমার অতটা মাথায় ছিল না, তাই এই প্রশ্ন যদি আসে। আচ্ছা, বিপ্লব আবার অ্যাড করছি। আচ্ছা, এখান থেকে আমি যদি জিজ্ঞাসা করি বিপ্লবকে, BARC, হ্যাঁ, এটা পূর্ণরূপ কি হবে দেখি, বিপ্লবের মনে আছে কিনা? স্যার এটা বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল, এটা রাইট, কাউন্সিল কিন্তু। 1973 সালে হ্যাঁ, প্রতিষ্ঠিত হয়। আচ্ছা আচ্ছা। সামাদ আছে, সামাদ কি LLP-র পূর্ণরূপ বলতে পারবা? জি স্যার, আমি বলতে পারবো স্যার। এটার মানে হচ্ছে লাইন লগো পার্কিং। আরেকটাও হয় স্যার, সেটা হচ্ছে লো লিফট পাম্প। লো লিফট পাম্প। হ্যাঁ, এইটাই এইটাই আসলে আমি শুনতে চাচ্ছিলাম। আচ্ছা ওকে, ঠিক আছে, আমরা কিন্তু ভালোই হচ্ছে, আমরা এবার দ্রুত যেতে পারছি আর কি। উম, আচ্ছা, এই যে প্রশ্নটা সামনে আনছি আমরা, আমি একটু মেহেদী স্যারের কাছে যাব যে এই যে গুরুত্বপূর্ণ জাত, এটা আসলে কতটা গুরুত্বপূর্ণ? স্যার এটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে শিক্ষক নিবন্ধনের ক্ষেত্রে বিষয়টা ওভারঅল চলে আসে। কিন্তু যদি স্পেসিফিক করতে চাই, তাহলে কৃষি গবেষণার যদি ভাইবা থাকে, তাহলে কৃষি গবেষণার যে স্পেসিফিক জাতগুলো আছে, ধান গবেষণার ক্ষেত্রে ধান গবেষণার যে জাতগুলো আছে, এগুলো স্পেসিফিক করা। তো জাতের ক্ষেত্রে কিছু বিষয় থাকে, যে নর্মালি যে প্রশ্নগুলো আসে, যে লবণাক্ত সহিষ্ণু জাত কোনগুলো, তারপর হচ্ছে খরা সহিষ্ণু, তারপরে হচ্ছে আমার তাপ সহিষ্ণু, এগুলো ধানের ক্ষেত্রে, গমের ক্ষেত্রে, অনেক কিছুর ক্ষেত্রেই আসতে পারে। তারপরে আবার কিছু আছে যে জিঙ্ক সমৃদ্ধ ধানের জাত কোনটি। তারপরে হচ্ছে আবার এখন যেমন দেখা যায় যে বন্যা, যেমন 51-52 আমাদের উপকূলের জন্য খুবই উপযোগী, যেহেতু এখানে বন্যার একটা প্রকোপ থাকে। দেখা যায় 14-15 দিন এটা পানির নিচে থাকলেও খুব বেশি একটা প্রবলেম হয় না, ফলনটা মোটামুটি উঠে আসে কৃষকের জন্য। তো এইরকম যে বিষয়গুলো, বা এই যে কতগুলো ধানের জাত এখন পর্যন্ত ধান গবেষণা রিলিজ করছে, এর মধ্যে হাইব্রিড কতগুলি, উপসি কতগুলি, হ্যাঁ, এই যে এই বিষয়গুলো। তারপরে আবার আচ্ছা, তার রোগ মানে কি এখানে সহনশীল এরকম আসতে জাত, পারে এই বিষয়গুলো যে থাকতে পারে স্যার। আমাদের যদি এরকম হয় যে এরকম আসতে পারে কিনা যে যখনই এই দক্ষিণাঞ্চলের কোনো ক্যান্ডিডেট থাকবে, তাকে লবণাক্ত সহিষ্ণু জাত এই জাতীয় কোনো কিছু প্রশ্ন আসতে পারে কিনা সাথে? হ্যাঁ জি স্যার, আমার মতে আমরা দক্ষিণবঙ্গের যারা আছি ভাইবার ক্ষেত্রে মূলত লবণ সহিষ্ণু যা আছে ধানের মধ্যে যদি থাকে, তারপর হচ্ছে আমাদের তেল ফসলের মধ্যে যদি থাকে, আমাদের ডাল ফসলের মধ্যে যদি থাকে, এই বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে স্যার। নিঃসন্দেহে নিঃসন্দেহে, আমরা আবার একটু সামনে যাই। আমি এখানে আরেকটা জিনিস আনছিলাম যে আধুনিক ধান বা স্পেশাল ধানের জাত, মানে আমরা তো উফশী ধান জানি, আর আধুনিক ধান বলা হয়। আমরা বিড়িতে যারা প্রশিক্ষণ নিয়েছি তারা সবাই জানি যে বিড়ি আধুনিক ধান বলতে চাই হচ্ছে যে ধানের বিশেষ বৈশিষ্ট্য আছে তাকে। এখন যেহেতু আশা হচ্ছে কৃষি গবেষণায় পরীক্ষা দিয়েছে বা এই জাতীয় জায়গায়, আশা একটু বলবে যে এরকম অভিজ্ঞতা আছে কিনা যে ধান নিয়ে স্পেশাল এই জাতীয় কোনো কোশ্চেন করছে কিনা? ধানের জাত সম্পর্কে আমাকে প্রশ্ন করা হয়েছিল না, তবে ধানের যে একটা রোগ সম্পর্কে বলা হয়েছিল যে ধানের একটা ভাইরাস জনিত রোগের নাম কি, এবং এই প্রশ্নটা করা হয়েছিল। পাশাপাশি মানে ওনাদের বিষয়ে তেমন কোনো প্রশ্ন আমাকে করা হয়েছিল না, শুধু ওই একটা প্রশ্ন হয়েছিল যে ধানের ভাইরাস জনিত রোগের নাম কি। আর ধানের শিকড়ের নিচেই একটা জিনিস থাকে, মানে এমন প্রশ্ন আমি শুদ্ধ করে বলতে পারতেছি না। তো প্রশ্নটা আবার অনেক ডিপ ছিল, তো স্যার যখন আমাকে প্রশ্ন করে, তখন অন্য স্যার আমাকে বলে যে এই প্রশ্নের উত্তর তো আমরাই জানি না, তুমি ওকে কি জন্য করতেছো। তো পরবর্তীতে স্যার ওইখান থেকে শিফট হয়ে সাধারণ জ্ঞানের প্রশ্ন করলো,
এবং স্থানে বা আর অন্য প্রশ্ন করে ছেড়ে দিলাম। তো সেই ক্ষেত্রে স্যার আধুনিক ধান আচ্ছা যেটা বিশেষ, হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এইটা যাক, তা এই আমার মনে হয় যে এটা এটা হয়তো এই আমাদের এই শিক্ষক নিবন্ধনে কতটা আসবে কিনা জানি না, তারপরেও মেয়েদের স্যার কি এই আধুনিক ধান বা স্পেশাল ধানের জাতের বিষয়ে দুই একটা অ্যাড করার আছে কথা? স্যার আধুনিক ধানের জাতের ব্যাপারে যে আমাদের বিশেষ করে ওই যে আমি বললাম যে যেগুলো যে খরা সহিষ্ণু এইগুলোও আধুনিক জাতের ভিতরেই পড়ে। তারপরে জিঙ্ক সমৃদ্ধ যেটা আছে, তারপর হচ্ছে এই যে ভিটামিন এ সমৃদ্ধ যেগুলো আছে, মানে গোল্ডেন রাইস যেটা যেগুলোকে আমরা বলতেছি স্যার, হ্যাঁ এইগুলো আমরা অ্যাড করতে পারি আর কি স্যার। অবশ্যই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা এইটা তো একেবারে ধানের ভিতরে একেবারে কোর জিনিস, কিন্তু এটা কি আমাদের এই ক্ষেত্রে প্রাসঙ্গিক কিনা? আমি একটু বলবো তাহলে আমাদের তন্ময় দাসকে, যে ধানের স্তর বা এই জাতীয় জিনিস কি আমাদের এই ক্ষেত্রে প্রাসঙ্গিক কিনা। স্যার এই যে প্রশ্নটা স্যার, এটা ধান গবেষণা এবং আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা স্যার এটার জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা প্রশ্নটা অ্যাভেলেবেল করে থাকে, কিন্তু স্যার যেহেতু এখানে নিবন্ধন পরীক্ষা, এখানে আমি স্যার মেহেদী স্যারকে বলবো, স্যার তো আসলে অনেক জানে স্যার, স্যার একটু উত্তর দিলে স্যার ভালো হয়। আচ্ছা স্যার, বিষয় তন্ময়কে ধন্যবাদ। তো স্যার বিষয় হলো স্যার যে ধানের স্তর অনুযায়ী কিন্তু স্যার এবং জীবনকাল এটা কিন্তু প্রোডাকশন টেকনোলজির সাথে খুবই গুরুত্বপূর্ণ। কারণ ধানের আমার বীজতলা থেকে আমার ধান পরিপক্ক হওয়ার যে বিষয়টা, যে নর্মালি একটা ধান সারা পৃথিবীতে যত ধান পাওয়া যায় স্যার, তার মূলত কায়স্থর যেদিন থেকে শুরু হয় এবং পরিপক্ক হওয়ার আগ পর্যন্ত, মানে আমরা যেটা বলি পরিপক্ক পর্যায়ে একদম ধান পাকার আগ পর্যন্ত আমার মোট সময় লাগে 60 থেকে 65 দিন। এটা কিন্তু সারা পৃথিবীতে যত ধান আছে ফিক্সড। এরপরে এখন আমরা বীজতলায় চারা যত দিনের বয়স ব্যবহার করতেছি, যদি আউশের ক্ষেত্রে আমরা নর্মালি 15 দিন ধরি, আমনের ক্ষেত্রে 20 দিন, আর বোরোর ক্ষেত্রে আমরা 30 দিন পর্যন্ত স্ট্যান্ডার্ড ধরি। তাহলে এই 60 দিন আর 90 দিন এটা বাদ দিয়ে বাকি যেটা থাকবে এটাই হলো এটার বৃদ্ধি পর্যায়। কাজে যত ম্যানেজমেন্ট আছে বা যত রোগে বা পোকামাকড়ের আক্রমণ যদি এই স্টেজে বেশি হয়, আমার প্রোডাকশন কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং সার মূলত লাগে কিন্তু এই সময়টাতেই, কারণ একটা গাছে যদি কায়স্থর চলে আসে ধানে, তারপর কিন্তু সার আর কোনো কাজ করবে না। কাজে এই যে হিসাবটা এটা কিন্তু কৃষকের জন্য যেমন যারা জরুরি, বা আমরা যারা মাঠ কর্মী আছি তাদের জন্য যারা জরুরি, কৃষিবিদ যারা আছি তাদের জন্য জরুরি। তো সেই ক্ষেত্রে এটা এখন স্যার যদি রিটেনের জন্য বেশি প্রয়োজন, আর যারা ভাইবা বোর্ডে থাকবে তারা হয়তো এটা যদি এই আমি যে জিনিসটা ডিসকাশন করলাম তারা যদি এইভাবে ভাবে তাহলে হয়তো স্যার জিনিসটা মানে জিজ্ঞাসা করতে পারে। তবে ম্যাক্সিমাম প্রশ্ন ভাইবাতে যেটা হতে পারে যে আপনার এলাকায় কি কি ধানের জাত চাষ হয়, এই ধরনের প্রশ্ন যদি হয় তাহলে দেখা যাবে উনি আচ্ছা একটা জাতের নাম বলবে, তখন বলবে এই জাতের জীবনকাল কতদিন, বা এই জাত কোন মৌসুমে রোপণ করা হয়, এই জাতের কোন কোন রোগ পোকামাকড় লাগে, এই এই ধরনের কোরিলেটেড হইতে পারে স্যার আর কি। হ্যাঁ ঠিক ঠিক, তার মানে হচ্ছে প্রশ্নের সাথে সম্পূরক প্রশ্ন হিসেবে যদি ডিপে যেতে চাই তাহলে এই প্রশ্নগুলো বেশি আসবে। আচ্ছা ধন্যবাদ। এইবার সেই প্রশ্নটাই একটু আগে একটু আসছিল, সেটা হচ্ছে বিভিন্ন সারের পুষ্টি উপাদান, সেটা পার্সেন্টেজ আকারে। আর আমি একবার এরকম একটা জিনিসের সম্মুখীন হয়েছিলাম যে যেটা হচ্ছে যে কোনো একটা সারের বাজার মূল্য, সেটা আমরা নলেজে সবসময় রাখি না, এরকম হতে পারে। এই জাতীয় প্রশ্ন কি আসতে পারে? আশিকুজ্জামান আশা। স্যার এখানে সারের নাম, পুষ্টি উপাদান এটা খুব গুরুত্বপূর্ণ। বাজার মূল্য থেকে পুষ্টি উপাদান, কোন সারে কোন পুষ্টি উপাদানটা থাকতেছে এবং কত পার্সেন্ট আছে, এটা স্যার খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি বাজার মূল্যটা এখন সারের একটা ক্রাইসিস কিন্তু বাজারে চলতেছে। সেই ক্ষেত্রে সম্পূরক হিসেবে দেখা যাচ্ছে প্রশ্ন করলেও করতে পারে যে বাজারে যেহেতু বেশি দামে বিক্রি হচ্ছে, বা এর বাইরে স্যার আসলে বাজার মূল্য নিয়ে তেমন প্রশ্ন আসলে হয় না। আর সারের নাম, পুষ্টি উপাদান এটা স্যার খুবই গুরুত্বপূর্ণ, এটা রিটেনের জন্য যেমন গুরুত্বপূর্ণ, ভাইভাতে হয়তো বলতে পারে যে সারের রাসায়নিক সংকেতটা কি, বা এই সারের মধ্যে কোন কোন উপাদান আছে,
সেটা কত পার্সেন্ট আকারে আসে, এরকম প্রশ্ন স্যার আসতেই পারে এবং এগুলো করতে পারে। ওকে, ধন্যবাদ ধন্যবাদ। আমরা আরো একটু যাই। এইবার আমি সরাসরি মেহেদী স্যারের কাছে চলে যাব যে এই যে জনপ্রিয় এবং কার্যকারী বালাইনাশক, এই বিষয়ে এই জাতীয় ভাইভায় কতটা আসার সম্ভাবনা আছে, বা আসলে সে কোনভাবে এটাকে হ্যান্ডেল করবে এই প্রশ্নটা ছাত্র? মেহেদী স্যার মনে হয় স্যার শোনা যাচ্ছে। এখন যেটা বিষয় হচ্ছে স্যার যে শিক্ষক নিবন্ধনে আসলে এটা কতটুকু ভাইবা আসবে আমি একটু কনফিউজ। তবে এটা তো যদি আমাদের ডিএই বা অন্য গবেষণার পরীক্ষা হয় তাহলে তো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে শিক্ষক নিবন্ধনেও যদি আসে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় ফান্ডামেন্টাল কিছু বিষয় আছে, যেমন যদিও এখানে আমি দেখাতে পারতেছি না, যেমন আমি গত পর্বে যখন ফসলের রোগ ব্যবস্থাপনার ক্লাস নিচ্ছিলাম আমি আমার স্টুডেন্টদেরকে কিন্তু একটা কমন মানে প্রেসক্রিপশন যেন তারা করতে পারে, যে ছত্রাকের ভিতরের রোগগুলোকে আলাদা করে দিছিলাম, তারপরে হচ্ছে আপনার ভাইরাস জনিত ব্যাকটেরিয়া জনিত এইভাবে আলাদা করে দিছিলাম খুব সহজে মনে রাখার জন্য, এবং সেই অনুযায়ী কমন প্রেসক্রিপশন ইভেন ওইটা যদি আমরা কোনো কৃষককেও দেই তাহলে কৃষক বুঝতেই পারবে না যে আমি একটা কমন ফর্মুলা ফলো করছি, এইভাবে তৈরি করে দিছিলাম। তো আমার মনে হয় যারা এই আমরা ভাইবা দিব বা আমরা যারা চাকরির প্রিপারেশন নিচ্ছি তারা এই ধরনের কিছু বিষয় তৈরি করে নিতে পারেন স্যার। এই আর এই ক্ষেত্রে আমি আরেকটা প্রশ্ন একটু রিলেট করতে পারি স্যার, যেমন আমার বিসিএস এর ভাইভাতে একটা প্রশ্ন ছিল এরকম যে একজন স্যার আমাকে প্রশ্ন করলেন যে আপনার মাস্টার্স কোন সাবজেক্টের উপরে করেছেন, তা আমি বললাম স্যার এনভায়রনমেন্টাল সায়েন্সের উপরে। তো উনি আমাকে বললেন যে আপনার থিসিসের বিষয় কি ছিল, তো আমার মূলত থিসিসের বিষয় ছিল স্যার সিডরের উপরে। তো উনি আমার বললেন যে আপনার সিডরের আপনি কি ফাইন্ডিংস পেয়েছেন, আপনার সাবজেক্ট রিলেটেড মানে বিষয়টা আপনি কি পেয়েছেন। তা আমি বললাম যেহেতু স্যার এখানে আমি দেখলাম যে সিডরের পরবর্তীতে পাতা মরানো পোকার আক্রমণ অনেক ছিল, তা বললো যে তাহলে পাতা মরানো রোগ যদি কোথাও পাতা মরানো পোকা যদি কোথাও লাগে সেই ক্ষেত্রে কৃষকের করণীয় কি। তখন আমি পাতা মরানো পোকার ব্যবস্থাপত্র আমি ওনাদেরকে বললাম, তো দেখলাম ওনারা বেশ স্যাটিসফাই হলো। তো এইরকম একটা বিষয় থাকতে পারে স্যার আর কি, যে আপনার এলাকায় এখানে কি একটু কমন ভাবে এরকম প্রশ্ন হতে পারে না যে এই মাকড়নাশক দুই একটা মাকড়নাশকের নাম বলেন টলেন, এরকম কি হতে পারে, ছত্রাকনাশকের নাম? হ্যাঁ স্যার এটা হতে পারে, আমি তো স্যার শুরুতেই আপনাকে বলছি যে ভাইবা তো আসলে একটা মানে কপালের ব্যাপার, তকদিরের ব্যাপার, যে অনেকের দেখা গেল যে ব্যাটে বলে হয়ে গেল, আর অনেকের প্রিপারেশন অনেক ভালো কিন্তু সে যে ধরনের প্রিপারেশন নিয়ে গেল তার মানে বল অন্য দিক দিয়ে চলে গেল আর কি স্যার। ধন্যবাদ। তারপরে আমরা এগুলো সামনে আনছি যাতে ছাত্ররা মোটামুটি একটু এদিকটাও মাথায় রাখে, তাই না? তো এরপরে আমি যেটা নিয়ে আসছি রোগ আর প্রতিকার। হ্যাঁ, রোগ প্রতিকার এখানেও কি এখানে কতটা রিলেট, আর এখানে যেমন কিছু আমি নাম লিখে রেখেছি অলরেডি, এরকম কোন ফসলের রোগের স্পেশাল রোগের নাম, যেমন দেখা যাচ্ছে যে পার্পল ব্লস, এই রোগটা কোথায় হয়, কেউ নারকেল গাছ বললে তো আসলে আর হবে না, নারকেল গাছে তো আর পার্পল ব্লস হয় না। তো এরকম এটা তো বেসিক প্রশ্ন কৃষি ক্ষেত্রে। তবে এই ক্ষেত্রে স্যার আমি একটা বিষয় অ্যাড করতে চাই আপনার সাথে স্যার, যে আমরা যে এলাকাতে আছি সেই এলাকাতে যে ফসলগুলো হয় আমরা অন্তত পক্ষে সেই ফসলগুলোর কিছু রোগ এবং পোকামাকড় আমাদের প্রস্তুতির ভিতরে নিয়ে গেলে ভালো হবে, তাহলে আমরা অন্তত একটা কনফিডেন্ট পাবো। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয় স্যার, যে আমার এলাকায় কোন ফসলটা বেশি হচ্ছে, কোন ফসলের আবাদ বেশি, এইভাবেই মানে কমিউনিকেশনটা মানে সিকোয়েন্সটা তৈরি হয় আর কি স্যার। আচ্ছা, আমাদের স্পেশাল থাকে, যেমন রিসেন্ট যে একটা পোকা আছে স্যার, যেমন এই যে সাদা মাছি যেটা আরএসএফডব্লিউ বলি, আরএসএফডব্লিউ যেটা হচ্ছে রসুল স্ক্রিউ যে হোয়াইট ফ্লাই যেটা স্যার আরএসডব্লিউ স্ট্রিং না, হ্যাঁ স্ট্রিং যেটা স্যার আর কি, এই যে নারকেল গাছের যে এইটা আমরা এই যে নতুন কিছু যে বিষয় আসতেছে, তারপর গমের ব্লাস্ট, এই ধরনের কিছু প্রিপারেশনও আমরা মনে হয় নিতে পারি, নারকেলের মাকড়। আচ্ছা, আমাদের যেহেতু ছাত্র আছে আমরা একটু জিজ্ঞাসা করতেই পারি, কে আছে? সামাদ আছে অন স্ক্রিনে। আচ্ছা সামাদকে একটু প্রশ্ন করতে পারি যে সিগাটোকা এটা কোন ফসলে রোগটা দেখা যায়? স্যার সিগাটোকা মূলত হচ্ছে কলাই দেখা যায় স্যার, কলার
রেড রডটা কোথায় দেখা যায়? স্যার রেড ডট, লাল পচা। স্যার স্যার এটা এটা আমার জানা মতে স্যার পাটে পাটে দেখা যায় স্যার। আমার মনে হয় পাটে না, এটা মনে হয় আখে হবে। মেহেদী স্যার কি বলে? স্যার বিশেষজ্ঞ, জি, কিন্তু মেহেদী স্যার হচ্ছে সরি রোগ স্যার, বালাইতে জি স্যার, বিশেষজ্ঞ। স্যার এটা হলো জি স্যার। আখে হয় স্যার, রেড রড এটা হ্যাঁ আখে হয়, যেটা আমরা ছোটবেলায় বলতাম যে শিয়ালে আচর দিছে আর কি। হ্যাঁ হ্যাঁ, না মানে এইরকম ভাবে আমি এটাতে আসলে ওই ফ্লেভারটা আনার চেষ্টা করলাম, যে এরকম শুধু কোথায় হয় কি হয় এরকম প্রশ্ন তো মনে হয় যে কোনো ভাই ভাই হতে পারে নাকি, যেহেতু একটা কৃষি ডিপ্লোমা একটা ব্যাকগ্রাউন্ড আছে যার, সে তো এগুলো জানতে হবে তাকে, এরকম না বিষয়টা? জি স্যার, জি জি স্যার। স্যার আমি একটু কথা ওকে, বলবো এটা নিয়ে। ধন্যবাদ। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। স্যার এখানে একটা বিষয় থাকে স্যার, যারা স্যার ভাইবা বোর্ডে বসবে, স্যারদের অনেক সময় ছাদ বাগান বা বিভিন্ন আহ, ফল টল চাষের প্রতি আগ্রহ থেকে থাকে। তো কিছু কিছু প্রশ্ন করে যে এক্সেপশনাল, মানে মজা করে করে বা যেভাবেই করে কিছু প্রশ্ন করে থাকে। এমনও প্রশ্ন করতে পারে যে আমার ছাদ বাগানে একটা গাছে আমার এই সমস্যাটা দেখলাম, বলেন তো কি সমস্যা হতে পারে, আপনি তো এগ্রিকালচার নিয়ে পড়ছেন। মজা করে করুক বা যেভাবেই করতে পারে, কিন্তু স্যার ওই প্রশ্ন দিয়ে অ্যান্সারটা কোনোভাবে দেওয়া যায়। আর যদি 5টা প্রশ্ন পরীক্ষাও খারাপ হয় ভাইবা, সেক্ষেত্রে মনে হয় আমার স্যার এখানে অনেক বেশি ভালো হয়, স্যাররা ওইটা আরো বেশি মানে পজিটিভ এইটা নেয়। এইটা ওইটা দিয়ে মিট আপ হয়ে যাবে আর কি, মানে ওটা দিয়ে এক্সট্রা হ্যাঁ অর্ডিনারি স্যার, যেটা। হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে হ্যাঁ স্যার। পারছি। আচ্ছা, স্যার ওইটা আমি এটা যেহেতু ফেস ছিল করেছি আর রোগ, কি, এই জন্য বললাম। হ্যাঁ অবশ্যই, ধন্যবাদ ধন্যবাদ। ওইটা যেহেতু ছিল রোগ আর এটা হচ্ছে যে পোকা, তো পোকার ক্ষেত্রেও মেহেদী স্যার বিশেষজ্ঞ, তো এই ক্ষেত্রে দুই একটা লাইন অ্যাড করা যায় কিনা, তারপরে আমরা পরে প্রশ্ন যাচ্ছি। স্যার পোকার ব্যাপারে তো আমি অলরেডি বলছি, যেমন স্যার এই যে সমসাময়িক যে সমস্যাগুলো আমাদের, যে যে নারকেলের সাদামাছি, তারপরে হচ্ছে আমাদের এই যে ইগুলো আপনার নারকেলের মাকড়, এই বিষয়গুলো একটু মানে খেয়াল রাখা আর কি, মানে লেটেস্ট যে পোকাগুলো আমাদের সিভিয়ার হচ্ছে এই বিষয়গুলো আর কি স্যার। তার মানে দেখা যাচ্ছে যে এটা ফসলের জন্য বেশি হুমকি বা আগে ছিল না, নতুন করে আমদানি হয়েছে বলা যায়, যে সেইগুলো সম্পর্কে পরে অবশ্যই স্যার ভুট্টার জানতে জন্য হবে। আরেকটা আছে, যেমন ফল আর্মিওয়াম, ভুট্টার জন্য ফল আর্মিওয়াম আছে স্যার। এই বিষয়গুলো একটু খেয়াল রাখলেই হবে আর কি। আর স্যার ফসল ভেদে মানে ধানের জন্য কি আমরা আরেকটা সংযুক্ত করতে পারি স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারি কি না বলো। স্যার? হ্যাঁ অবশ্যই বিপিএইচটা অবশ্যই। কি আমরা সংযুক্ত করতে পারি স্যার ধানের জন্য স্যার? হ্যাঁ এই যে এখানে লিখেছি আমি, এটাতেও ধানের লিখেছি এই যে। ক্ষেত্রে স্যার আরেকটা বিষয় আমি একটু ভুলে গেছি, এটা একটু বলি। সেটা হচ্ছে যে রিসেন্ট এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে গেছে, সেটা হচ্ছে পেনিকেল ব্লাইট স্যার। এটা একসময় আমাদের ওইভাবে ছিল না, কিন্তু এখন পেনিকেল ব্লাইটটা মোটামুটি সব জায়গাতেই সিভিয়ার অবস্থায় আছে আর কি স্যার, বিশেষ করে আমাদের স্যার এই এই বিষয়ে আমনের যদি কাইন্ডলি আপনাদের একটু বলতেন স্যার, স্যার প্যানিক্যাল ব্লাইট স্যার ওইটা তাহলে একটু বলো, ছাত্রদের কাছে নতুন মনে হচ্ছে। আচ্ছা ধন্যবাদ স্যার। মূলত পেনিকেল ব্লাইটটা হচ্ছে তিনটা জিনিসের সিমটম অনেকটা একই রকম। একটা হচ্ছে মাজরার আক্রমণ, আর একটা হচ্ছে ইঁদুরের আক্রমণ, আর একটা হচ্ছে পেনিকেল ব্লাইট। এখন বিষয় হচ্ছে পেনিকেল ব্লাইটটা কি, যেমন মাজরা আক্রমণ হলে কি হয়, যে মাজরার যে লেদাটা থাকে, ক্যাটারপিলার থাকে, সেটা হচ্ছে যেমন আমার কাণ্ড ছিদ্র করে ভিতরের পরিবহন কলাটাকে নষ্ট করে ফেলতেছে, পরিবহন টিস্যু। তখন হয় কি, গাছের শিকড় থেকে খাবারটা উপরের দিকে যেতে পারে না, একটা সময় আস্তে আস্তে আমার ডগাটা শুকায় যাচ্ছে বা শীষটা শুকায় যাচ্ছে, তখন এটাকে আমরা বলতেছি মরা ডিগ অথবা সাদা শীষ। তো ঠিক ইঁদুরে কাটলেও এটাই হচ্ছে, নিচ থেকে কেটে দিচ্ছে, উপরে আর খাবার যাচ্ছে না। স্যার আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ক্লিয়ার শোনা যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই আপনার উপরে খাবার না পৌঁছলে ওটা সাদা হয়ে যাচ্ছে। আর পেনিকেল ব্লাইটও এরকম, যে সেটা হলো ব্যাকটেরিয়ার আক্রমণের কারণে আপনার উপরে আর খাবার পাস হয় না, ওই শীষটা মারা যায়, সাদা হয়ে যায়। কিন্তু এখন ডিফারেন্স মানে আমি আইডেন্টিফাই করব কিভাবে, যে মাজরা যখন আক্রমণ হবে ওই শীষটা ধরে টান দিলে শীষটা উঠে আসবে এবং গোড়ার দিকে দেখা যাবে যে কালো থাকতে পারে, বা ওই শীষটাকে যদি আমি ফেরে ফেলি বা ডগাটাকে যদি ফেরে ফেলি, ভিতরে দেখা যাবে অনেক সময় মাজরার লেদা পাওয়া যায় অথবা লেদার মল পাওয়া যায়। আর ইঁদুরের ক্ষেত্রে যে টান দিলে উঠে আসবে বা কাটাই থাকবে, সেটার নিচের দিকে 45 ডিগ্রি কোণে অ্যাঙ্গেলে কাটা থাকবে। আর পেনিকেল ব্লাইটটা কাটা থাকবে না বা টান দিলে সহজে উঠেও আসবে না,
এই মোটামুটি এই তিনটা দিয়ে আমরা ডিফারেন্সটা বুঝতে পারি। তো পেনিকেল ব্লাইটটা মূলত হচ্ছে ব্যাকটেরিয়া জনিত একটা রোগ, এটা আগে আমাদের এদিকে ছিল না আর কি। এটা টেম্পারেচারের কারণে ধন্যবাদ। সময় আচ্ছা হয়। স্যার আমার একটা আচ্ছা প্রশ্ন একটা আছে, প্রশ্ন পেনিকেল আসছে। ব্লাইট যখন হ্যাঁ আক্রমণ করে স্যার, এটা আসলে ধানের কোন অংশে বেশি আক্রমণ করে বা কোথা থেকে শুরু হয় আসলে স্যার আক্রমণের লক্ষণ? পেনিকেল কাইন্ডলি ব্লাইটটা যদি বলতেন। মূলত যদি আমার কায়স্থর অবস্থায় বিশেষ করে বা থোর অবস্থাতে যদি আক্রমণটা হয়, বা অনেক সময় শীষ যখন বের হয়ে যায় যেটাকে আমরা হেডিং বলি, সে সময়ও যদি আমার টেম্পারেচার বেশি থাকে বা এই ব্যাকটেরিয়ার মানে ফেভারেবল এনভায়রনমেন্টটা থাকে, যে একটা ভ্যাপসা গরম সাথে একটা কুয়াশা ভাব বা একটা ঝিরিঝিরি বৃষ্টি বা এই ধরনের, যেটা আমরা অনেকটা ব্লাস্টের আবহাওয়ার সাথে মিলে যায় কিন্তু তারপর ভ্যাপসা গরমটা থাকে, তো তখন দেখা যায় যে এটার আক্রমণটা হতে পারে। বিশেষ করে টেম্পারেচার আপ ডাউন করলে বেশি হয় এটা, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা যদি আরেকটা বিষয় হলো যে ওই থোর অবস্থাতে যে হেডিংটা হওয়ার আগে, শীষটা বের হওয়ার আগে যদি আমরা ওই যে ধান গবেষণা থেকে একটা বলে ম্যাজিক সলিউশন, যেটা আমরা বলি যে প্রতি লিটারে 6 গ্রাম হচ্ছে আপনার এমওপি মানে পটাশ, যেটা আর কি 6 গ্রাম হচ্ছে 80% সালফার, আর হচ্ছে 2 গ্রাম যদি 10টা মিশায় আমরা যদি প্রতি 2 লিটার দিয়ে 1 শতক জমি স্প্রে করি, তাহলে মোটামুটি অনেকটা এটা প্রতিহত করা যায়। আর যদি আপনি ওষুধ হিসাবে ব্যবহার করেন তাহলে ব্যাকটেরিয়া নাশক হিসাবে আপনার বায়োএলিন আছে, তারপরে হচ্ছে আপনার এটা হলো বায়ো ব্যাকটেরিয়া নাশক। আর যদি আপনি সিনথেটিকের মধ্যে আসেন তাহলে আছে হচ্ছে আপনার ব্যাকটোবান, ক্রোসিন, কিমিয়া, অনেক ওষুধই আছে যেগুলো আপনি আগে থেকে দিয়ে রাখলে অনেকটা এটা মানে সাপোর্টিভ হিসেবে কাজ করে, আক্রমণটা অনেক কম থাকে। আচ্ছা যে আমাদের একজন ছাত্র ইয়াসিন, হ্যাঁ, ও প্রশ্ন করেছে যে বৈজ্ঞানিক নাম কি আসতে পারে কিনা, ভাইভাতে জিজ্ঞাসা করতে পারে কিনা। মেহেদি স্যার, আশা। আচ্ছা মেহেদি স্যার বললে হবে। আমি যেটা মনে করি স্যার, আমি যদি কেউ প্রিপারেশন ভালো থাকে এক্সট্রা প্রিপারেশন হিসেবে নিতে পারে, কিন্তু আমি মনে করি স্যার বৈজ্ঞানিক নাম এটা আসলে ভাইবা বোর্ডে খুব মানে নর্মালি প্রশ্ন খুব একটা আসে না, গবেষণায় আসতে পারে স্যার, সেটাও দেখা যায় যে যদি আপনার সায়েন্টিফিক অফিসার বা এই রিলেটেড হয় সেই ক্ষেত্রে। কারণ এটা মানে আমি মনে করি যদি কারো প্রিপারেশন খুব টপ না থাকে তাহলে এই দিকে তার আমি সময় অপচয় করতে নিষেধ করব, ব্রেনরে অযথা প্রেসার দেওয়াটা অবশ্যই অবশ্যই। আচ্ছা এটাও আমরা আলোচনায় নিয়ে এসেছি যে মাকড় বা এই জাতীয় স্পেশাল কিছু বালাই, সেগুলো নিয়েও আমরা নিশ্চয়ই কথা বলেছি, এদিকে আমরা না যাই। এই জিনিসটা ভাইবার জন্য গুরুত্বপূর্ণ কিনা, ঘাটতি এবং বিভিন্ন লক্ষণ বিভিন্ন পুষ্টি উপাদানের। তন্ময় কি একটু বলবে এই বিষয়ে? স্যার বিভিন্ন পুষ্টি উপাদানের ঘাটতির যে লক্ষণটা স্যার, এটা স্যার বিশেষ করে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা এবং বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান এখানে স্যার অনেক আসে, অনেক আমাদের ধরে, কিন্তু স্যার মানে নিবন্ধনের ক্ষেত্রে যেটা, এটা স্যার আসলেও আসতে পারে কিন্তু আসার সম্ভাবনা আমার মনে হয় স্যার অনেকটা কম, তবে আসলেও আসতে পারে, প্রশ্ন করলেও করতে পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে এর পিছনে আমরা আর বেশি সময় নষ্ট না করি, আমি এইখানে একটু এলাম। এটা আমি একটু জিজ্ঞাসা করব যে আমি একটু উদাহরণ দিয়েও জিজ্ঞাসা করব, কারণ আমি একবার একটা প্রশ্ন এক স্যারকে করতে শুনেছিলাম। সেটা হচ্ছে যে 1 বিঘা না 1 বর্গ কিলোমিটার জমি, হতেই পারে 1 বর্গ কিলোমিটার জমি, অর্থাৎ একদিকে 1 কিলোমিটার, একটা মাঠের একদিকে 1 কিলোমিটার আর একদিকে 1 কিলোমিটার, এরকম যদি হয় তো সেই জায়গাটার কত হেক্টর জমি আছে ওখানে, এরকম একটা প্রশ্ন আমি জিজ্ঞাসা করতে দেখেছিলাম। এখন এই জাতীয় প্রশ্ন, এই যে জমির মাপ জোপ, এটা যে শতক, হেক্টর, 1 হেক্টর মানে কত শতক বা কত বর্গ মিটার, কত বর্গ ফুট, আর আমি যে প্রশ্নটা করলাম যে 1 বর্গ কিলোমিটারে কত হেক্টর জমি, এই জাতীয় প্রশ্ন আমি দুইজন আছে আমাদের যারা সম্প্রতি ভাইবা দিছে, তন্ময় দাস এবং আশিকুজ্জামান আশা। তন্ময় আগে, যে এই জাতীয় প্রশ্ন করে কিনা। স্যার এই প্রশ্ন স্যার করতে পারে, শস্যের নিবিড়তা, শস্য বিন্যাস, স্যার এই দুটো প্রশ্ন অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, স্যার এই প্রশ্নগুলো করলেও করতে পারে স্যার। আশা? স্যার এখানে
জমির পরিমাপের ক্ষেত্রে যে বিষয়টা আসতে পারে যে বীজতলার ক্ষেত্রে যে আসলে এক হেক্টর জমির জন্য কতটুকু বীজতলা প্রয়োজন হয় বা কতটুকু জমিতে বীজতলা দিতে হয়, এই প্রশ্নটা আসতে পারে। আর জমির পরিমাপের ক্ষেত্রে স্যার লিখিততে প্রশ্ন আসতে পারে। বললো যে স্যার আপনি যে প্রশ্ন উল্লেখ করলেন এরকম প্রশ্ন আসতে পারে। তবে শিক্ষক নিবন্ধনের ভাইবার ক্ষেত্রে জমির পরিমাপটা আসলে অতটা গুরুত্বপূর্ণ না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে পরেরটা চলে যাই। এখানে আসলে অনেক কিছু আছে। এটা মেহেদী স্যার দিয়ে শুরু করব। এখানে কৃষি প্রযুক্তিগুলো, এটা তো প্রত্যেকটাই এক একটা হেডে 1 ঘন্টা খানেক কাটানো যায় এক একটা হেডে, কিন্তু তারপরেও এখানে আমরা ছাত্রদের জন্য দিয়েছি কারণ এরকম আরো অনেক কিছুই আছে। মেহেদী স্যার একটু কমেন্ট করুক এখানে যে ধরনের ইয়েগুলো আছে না, প্রযুক্তি। এই বিষয়গুলো তো স্যার একটু আমাদের মানে ধারণা থাকতেই হবে স্যার, কারণ এগুলো তো একদম। আর এটার সাথে আমি আরেকটু বলবো যে ইদানিং খুব একটা শব্দ চলতেছে, তন্ময়রা আমি ধারণা এই প্রেসারে আছে এখন, সেটা হচ্ছে স্যার গুড এগ্রিকালচার প্র্যাকটিস। তো এই যে গুড এগ্রিকালচার প্র্যাকটিসের যে ইস্যুগুলো আছে, ও আশাও তো এখন আমাদের ডিপার্টমেন্টে আছে, আশাও এই চাপের মধ্যেই আছে আমার তো কিছু ধারণা। বিশেষ করে স্যার আমাদের পার্টনারের যে কাজ চলতেছে তারা তো বেশ, এটার বোধহয় স্কুলও আছে তাদের এখন। তো এই যে গুড এগ্রিকালচার প্র্যাকটিসের যে কম্পোনেন্ট বা এই যে বিষয়গুলো আছে স্যার, এই বিষয়গুলো মনে হয় একটু ধারণা নিতে পারে। আর এগুলো তো অবশ্যই থাকবে স্যার, কিন্তু এটার সাথে গুড এগ্রিকালচার প্র্যাকটিস আর একটা হচ্ছে স্মার্ট এগ্রিকালচার যেটা আমরা বলি। বিশেষ করে আমরা গুড এগ্রিকালচার প্র্যাকটিসের আগে আমরা উপকূলে যে স্মার্ট এগ্রিকালচার যে ফোকাসটা ছিল আমাদের, এই বিষয়টা নিয়ে একটু আমার মনে হয় সবাই একটু যদি নলেজে রাখেন এটা হয়। আর এর চাইতে যদি আরেকটু ডিপে যেটা প্রশ্ন আসে, আমার যতটুকু মনে হয় যে স্যার এটা আপনার প্রশ্নের মধ্যে আসবে, আমি যতটুকু আপনারা চিনি বা জানি, সেটা হচ্ছে স্যার ওই যে চতুর্থ শিল্প মানে কৃষি বিপ্লব যেটা আমরা বলতেছি আর কি স্যার। হ্যাঁ, ওটা আছে, ও প্রশ্নটাও আসবে, মানে সামনে আসতেছে। আচ্ছা, এখানে যেমন কথার কথা কুইক কম্পোস্ট, এই কুইক কম্পোস্টের যে কম্পোনেন্ট গুলো, এই কম্পোনেন্টের ইয়েগুলো, এগুলো কি জিজ্ঞাসা করতে পারে কি এটা? এখন এই ক্ষেত্রে হয় কি স্যার, যদি মানে খুব ডিপ প্রশ্ন কেউ করে সেই ক্ষেত্রে আসতে পারে স্যার যে কুইক কম্পোস্টের উপাদান কয়টা থাকে, বা ভার্মি কম্পোস্টে কি ব্যবহার করে, বা ভার্মি কম্পোস্টে কোন ধরনের কেঁচো ব্যবহার করা হয়, আমরা যে নর্মালি মাটিতে যে কেঁচো পাই সেই কেঁচোই কি ব্যবহার করা হয় না অন্য কোনো কেঁচো ব্যবহার করা হয়, এগুলো হয় যদি কেউ প্রশ্ন করে করতে পারে স্যার। তবে এটার সাথে স্যার আরো দুই একটা প্রশ্ন আসতে পারে, যেমন রিলে ক্রপ, ইন্টার ক্রপিং, এই বিষয়গুলো অ্যাড থাকতে পারে স্যার। আচ্ছা, রিলে ক্রপ এখানে আমি দেইনি, তাই না? রিলে ক্রপ, আচ্ছা রিলে ক্রপটা থাকলো। আচ্ছা, আমরা তারপরের পয়েন্টে একটু চলে যাই। এখন যেহেতু আইসিটির যুগ, সুতরাং সেখানে কৃষি বিষয়ক অ্যাপস, ওয়েবসাইট, এই সব বিষয়ে কতটা সম্ভাবনা আছে? আশা কি একটু অ্যাড করবে এই ক্ষেত্রে? আশা নাই, তাহলে তন্ময় দাস। স্যার এটা স্যার বর্তমান সময়ে স্যার খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস এটা স্যার। স্যার এখানে অনেক সময় প্রশ্ন করতে পারে কৃষকের জানালাটা কি, কিছু জানেন এই সম্পর্কে? তখন যদি এই প্রশ্নটা না জানা হয় তখন মনে করতে পারে স্যাররা যে হয়তোবা সমসাময়িক এই জিনিসগুলা সম্পর্কে ধারণা তার কম। আর স্যার আমাকে এই প্রশ্ন করেছিল আসলে যখন ধান গবেষণা ভাইবা দিয়েছিলাম তখন। স্যার এটা খুবই ইম্পর্টেন্ট বর্তমান সময়ে। তো ধান গবেষণায় যদি হয় তাহলে তো বিআরকেবিটা আগে ধরবে, কারণ এটা ওদের বিআরকেবি অ্যাপসটা তো তাদেরই। স্যার না, তখন আমাকে প্রশ্ন করেছিল সদয় কি, স্যার কারণ তখন এইখানে একটু বলি, সেটা হচ্ছে বিআরকেবি এখন আর নাই, ওরা এটার নাম চেঞ্জ করে দিয়ে দিছে কি বলে বাংলাদেশ রাইস প্রোফাইল, রাইস প্রোফাইল এই টাইপের একটা নাম, শুধু রাইস প্রোফাইল। এবং রাইস প্রোফাইলটা কিন্তু রাইস প্রোফাইলটা আসলে বিআরকেবির মতো না, ওটা একটু আলাদা, কিন্তু বিআরকেবিটা ওয়েবসাইটে আছে। মানে ওয়েবসাইট আকারে বিআরকেবিটাকে রেখে দিয়েছে ওরা। বিআরকেবি যদি ওয়েব পেজে সার্চ দেওয়া হয় তাহলে পাওয়া যায়। ওইটা অবশ্য ইউজেবল, বেশি হ্যান্ডি মনে হয়েছে আমার কাছে, বেশি তথ্য ওখান থেকে জানা সম্ভব। যাক, আচ্ছা, আমরা বীজ সম্পর্কিত এখানে বেশ কয়েকটা আমি শব্দ নিয়ে আসছি, এগুলো কতটা গুরুত্বপূর্ণ
আমাদের ইয়ের ক্ষেত্রে? মেহেদী স্যার। স্যার এখানে বীজের ট্যাগটা আমি মনে করি অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কারণ হলো আমরা বিশেষ করে এই যে আমাদের এক এক ধরনের বীজের যে এক এক ধরনের ট্যাগ, এই বিষয়টা আমার মনে হয় একটু ক্লিয়ার থাকাটা বেটার। এটা অনেক সময় অনেক তাহলে জায়গা একটু থেকে জিজ্ঞেস করে। এক লাইনে একটু বলে দাও তাহলে। আমি ছাত্রদের জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, তা একটু লম্বা হয়ে স্যার যাচ্ছে তো। এখন বিষয় হলো আমি তো নিজেও অনেকটা কনফিউজড হয়ে গেছি, অনেকদিন তো এই বিষয়ে নাড়াচাড়া করা হয় না। এই উপজেলা দিয়ে তো অলরেডি 2 বছর হয়ে গেছে, উঠে আসছি। এখন এইটা আমি অনেকটা আমার নিজের কাছেই আচ্ছা, এখন অনেকটা কনফিউশন হয়ে গেছে স্যার স্যার। কোন বীজের কোন ট্যাগ এটা স্যার? হ্যাঁ 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 ওইটা আছে সেটাই। যে ভিত্তি বীজ, তারপরে আছে ব্রিডার সিড, স্যার এটা হ্যাঁ স্যার টিএলএস স্যার এটার একটা আর সহজ ইয়েটা। টেকনিক আছে স্যার। স্যার একটা সহজ টেকনিক আছে এখানে স্যার, আমি যেভাবে মুখস্থ করেছিলাম। হ্যাঁ মৌ সবুজ ভিসা নিয়ে হলুদ প্রাণী দেখতে গেল, যদি এই লাইনটা মুখস্থ করতে পারে কেউ, স্যার এর মধ্যে 4টেই উত্তর আছে। হ্যাঁ, একটু একটু এলাবোরেট করে দাও, ছাত্রদের উপকার হবে। স্যার মৌ সবুজ ভিসা প্রথমে নিয়ে মৌ, হলুদ প্রাণী দেখতে গেল। মৌ হ্যাঁ মৌলবীজ, মৌতে মৌলবীজ, মৌ সবুজ, তাহলে ট্যাগের রং সবুজ। মৌ সবুজ ভিসা, ভিতে হলো ভিত্তিবীজ, দন্ত সহায়কের সাদা, তাহলে ভিত্তিবীজ সাদা। নিতে হলো নিবন্ধিত বীজ, নিবন্ধিত বীজ ভিসা নিয়ে নিবন্ধিত বীজ হলো হলুদ। আর পিরানি পয়ের অপলাতে প্রত্যয়িত বীজ, আর দন্ত নয় দীর্ঘিতে হলো নীল, প্রত্যয়িত বীজ নীল। স্যার এইভাবে মুখস্থ করলে সহজ হয় স্যার, যদিও স্যার অনেকদিন করি না তো এই জন্য স্যার একটু ঝড়তে আসছে। না, তার মানে এখান থেকে আমরা বুঝলাম যে এই টার্মগুলো অবশ্যই জেনে যাওয়া দরকার আছে। এখানে যে হ্যাঁ টার্মগুলো স্যার আমরা দিয়েছি এগুলো জেনে যাওয়া দরকার আছে। সেটা খুবই স্যার ইম্পর্টেন্ট আমার স্যার। জানা মতে এখানে আরেকটা ট্রিক দেয়, যেহেতু ভাই আছেন ওখানে বড় ভাই, এখানে ওই মৌলবীজটার আরেকটা নাম আছে, ওখানে প্রজনন বিদদের বীজ। হ্যাঁ, তো ওখানে প্রজনন অনেক বীজ বা সময় ব্রিডার সিড। হ্যাঁ, জি, জি, প্রজনন বিডার বীজ এই বা জায়গায় ব্রিডার সিড। এরকম দুইটা দেয়, অনেক সময় আমরা নিজেরা কনফিউজ হয়ে যাই আসলে এটা কোনটা হবে। আচ্ছা, দুটো একই। কৃষি যান্ত্রিকীকরণ আমাদের মেহেদী স্যার, এটা কি আসলে রিলেট করে কিনা? স্যার এখান থেকে আসলে ওইভাবে তেমন কোনো প্রশ্ন হওয়ার কথা না, আমি যতটুকু বুঝি শিক্ষক নিবন্ধনে স্যার। এখন হয়তো সর্বোচ্চ এইটা করতে পারে যে কয়েকটা যন্ত্রপাতির নাম বলেন, বা এই ধরনের স্প্রেয়ার, কয়েক ধরনের স্প্রেয়ারের নাম বলেন, বা এই ধরনের। কারণ কেউ যদি এখন ওই পার্টসপাতির নাম জিজ্ঞেস করে ফেলে, তাহলে বুঝতে হবে যে এটা করার জন্য করা। আসলে স্যার শিক্ষক নিবন্ধনে এটা খুব বেশি একটা যে এটা থাকার কথা না আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আহ, আমরা পরের প্রশ্নে চলে যাই। সেটা হলো বিভিন্ন টার্মিনোলজি। এটা মনে হয় ওই আলোচনায় চলে আসছে না, হোয়াইট হেড, ডেড হার্ট, এই সমস্ত জিনিসগুলো তো জিজ্ঞাসা করে নাকি? জি স্যার, তবে আলাদা। স্যার এই যে লক্ষ্মীর গু শব্দটা বাদ দিলে ভালো হয়, এটা অনেকের আপত্তি থাকে। আলগা ঝুল লিখলে আমার মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট হবে স্যার। আচ্ছা আচ্ছা, খুব ভালো খুব ভালো। আলগা ঝুল না, কিন্তু জি স্যার। আলগা ঝুলটা তো স্মার্ট ছিল, ওটা আলাদা ছিল না? হ্যাঁ, ওই লক্ষ্মীর গু এটা একই স্যার, ফলস স্মার্ট। এবং ফলস এই স্মার্ট। ফলস স্মার্টটা মূলত 4টা ফসলে হয় স্যার। একটা হচ্ছে ধানে হয়, তারপর হচ্ছে গমে হয়, আখে হয়, আর ভুট্টায় হয়। আচ্ছা, আমাদের যারা ছাত্ররা আছে এখানে তাদেরও আমরা বলবো এই শব্দগুলো কিন্তু আসলে গুরুত্বপূর্ণ। হোয়াইট হেড, ডেড হার্ট, হপার বার্ন, এই হপার বার্ন শব্দটাও কিন্তু যে কোনো সময় ধরতে পারে নাকি? মেহেদী স্যার কি বলে? জি স্যার, আরেকটা ওই যে যে একটু আগে বললাম যে স্যার উইন্ডো প্যান একটা শব্দ নতুন আসছে, যেমন ফল আর্মি ওয়ার্মের ক্ষেত্রে উইন্ডো প্যান, মানে ও এমন ভাবে পাতাকে খায় যে দেখলে মনে হয় যেন ওইটা জানালার ইসের মতন আর কি। মানে ওই ভিতরের মেমব্রেনাস যে অংশগুলো শিরা উপশিরা থেকে যায়, কিন্তু সবুজটা হলো আপনার খেয়ে ফেলে। মূলত দ্বিতীয় এবং তৃতীয় ইনস্টারে এটা বেশি হয়, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে উইন্ডো প্যান। মানে জানালার শিক আছে কিন্তু কপাট নেই আর কি স্যার। দারুণ ব্যাপার। ওকে, ঠিক আছে। এই সেই অংশটা তুমি যেটা উল্লেখ করছিলে যে এই চতুর্থ শিল্প বিপ্লব, অত্যাধুনিক কৃষি, ভবিষ্যৎ কৃষি, এই সম্পর্কে আসলে এখানে কতটা রিলেট, এটা আমিও বুঝতে পারছি না যে এই শিক্ষক নিবন্ধন ভাইবা, কিন্তু আমাদের উপসরকারি ভাইবা বা এই জাতীয় জিনিসে আমার মনে হয় এগুলো আসবে নাকি? প্রাণ কে বলে আমাদের তন্ময় কি বলে এই বিষয়ে? স্যার এটা অত্যাধুনিক কৃষি, ভবিষ্যৎ কৃষি, লাভজনক কৃষি স্যার এটা সমসাময়িক।
আর বর্তমানে কৃষিতে যে ভারতের সাথে যে সম্পর্কের মাঝে ভারত আপনার সবজি রপ্তানি বন্ধ করে দিয়েছিল, এটা বাংলাদেশে সর্বত্র ছড়িয়ে পড়েছে। এক্ষেত্রে সবার মনে কৃষির একটা বিভিন্ন ধরনের প্রশ্ন কাজ করে। এক্ষেত্রে স্যার এই প্রশ্ন করলেও করতে পারে যে লাভজনক কৃষি কি, অর্থাৎ ভবিষ্যৎ কৃষিতে আমরা কিভাবে ভালো কিছু করতে পারি। স্যার এরকম প্রশ্ন করলেও করতে পারে স্যার, বর্তমান সময় ইম্পর্টেন্ট স্যার এটা। আশিকুজ্জামান, আশার একটু কথা শুনি এই বিষয়ে। এটা একেবারে যেহেতু মডার্ন কথাবার্তা এখানে। আচ্ছা, ভবিষ্যৎ কৃষি বলতে স্যার এখানে যেটা জানতে চাইতে হবে যে ভবিষ্যতে আমাদের আসলে লক্ষ্যটা কি হতে পারে। যেহেতু এখন জমি পরিমাণটা কমে যাচ্ছে, আমাদেরকে লাভজনক কৃষি এবং উচ্চ মূল্যের ফসল বিভিন্ন প্রকল্প এখন চলমান আছে। তো এই বিষয়গুলো স্যার এখন নিয়ে আসা হচ্ছে যে জমির পরিমাণ কমে যাচ্ছে এবং আমাদের আসলে ভবিষ্যতের দিকে তাকাইতে হবে। ভবিষ্যতের দিকে তাকাইতে গেলে পরে আমাদেরকে আসলে অল্প জায়গায় বেশি ফসল উৎপাদন করতে হবে। তো সেক্ষেত্রে স্যার এই প্রশ্নগুলো আসতে পারে যে আসলে আমরা আমাদের যেহেতু জমি কমে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের আসলে ভবিষ্যতের খাদ্য চাহিদা আমরা মেটাতে পারি। এই বিষয়ে স্যার সমসাময়িক বিষয়ে প্রশ্ন হতে পারে। আর স্যার গ্যাপের বিষয়টা তো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেহেতু গ্যাপের বিষয় এর আগে তো মেহেদী স্যার বলছে। আচ্ছা স্যার, আমরা তো প্রায় শেষের দিকে এসে গেছি। মেহেদী স্যার, তুমি এই 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 যে টপিকটা এর বিষয়ে একটু অ্যাড করা যায় কিনা? স্যার আসলে মানে থার্ড রেভলিউশন যেটা ছিল এটা হলো আমাদের কম্পিউটারাইজড যে বিষয়টা। এখন এই যে চতুর্থ শিল্প বিপ্লবটা হয়ে যাবে অটোমেটেড সবকিছু স্যার। ধরেন আমি ঢাকায় থাকবো, কিন্তু ঢাকায় থেকেই আমার ক্ষেতের ভিতরে আমার সেচের প্রয়োজন, আমি সেখান থেকেই সেটাকে কন্ট্রোল করতে পারবো। যদি আমরা আমার পেস্টিসাইড স্প্রে করার দরকার, আমি সেখান থেকে মানে কন্ট্রোল করতে পারবো। মূলত একটা রোবোটাইজড একটা সিস্টেম হবে, বা কি বলা যায়, এটা এআই হবে, মানে স্যার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা টোটালটা কন্ট্রোল হবে। এটাই মূলত হলো চতুর্থ শিল্প বিপ্লবে কৃষির যে ভবিষ্যৎ আর কি। মানে এখানে আপনি শুধু লজিক দিয়ে দেবেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই সময় মতন আমার জমিতে সেচ কখন লাগবে, আমার জমিতে কখন পোকামাকড় দমনের প্রয়োজন হবে, বা রোগ প্রতিরোধের ব্যবস্থা থাকবে, বা আমার যদি এখন মাইক্রো ক্লাইমেট রিলেটেড যে ইনফরমেশন গুলো সেগুলো অ্যানালাইসিস করে সে তার মতন করে পদক্ষেপ নেবে। এটাই মূলত হচ্ছে স্যার চতুর্থ মানে শিল্প বিপ্লবে বা কৃষি বিপ্লব যেটা আমরা বলতে যাচ্ছি আর কি। আর লাভজনক কৃষি এগুলো কি বলবো স্যার? বেশ একটা ধারণা পেলাম। উচ্চ মূল্যের ফসল, লাভজনক কৃষি, এগুলো রিলেট করে কিনা সেটা বলছি। আমাদের বর্তমানে প্রশ্ন এই জাতীয় আসতে পারে। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই স্যার, কারণ আমরা তো এখন প্রথাগত কৃষি চাচ্ছি না স্যার। আমরা চাচ্ছি যেহেতু আমাদের জমি কমে যাচ্ছে, আমাদের কি বলা যায় যে আমাদের মানে চাহিদা বাড়তেছে, আমাদের তো অবশ্যই স্যার সেই প্রথাগত কৃষি থেকে বের হয়ে আমরা লাভজনক কৃষিতে তো আসতেই হবে স্যার। এটা তো অবশ্যই মানে মানে সমসাময়িক প্রাসঙ্গিক যেটা আর কি স্যার। আচ্ছা, ধন্যবাদ। আমরা আসলে অনেকের ধৈর্যচ্যুতি হবে, আমরা শেষ করে ফেলছি। আমি এই একটা প্রশ্ন আমি এক জায়গায় মোটামুটি একটু রিসার্চ করতে গিয়ে পেলাম যে সাধারণত বোর্ডের যারা কর্মকর্তারা থাকেন তারাই প্রশ্ন করেন, কিন্তু এই প্রশ্নও নাকি করেন যে আপনি আমাদেরকে একটা প্রশ্ন করুন। তো এই বিষয়ে আমি একটু যেটুকু রিসার্চ করলাম, আমি স্যারদের কাছে, এটাই যেহেতু শেষ প্রশ্ন, আমি সবার কাছে একটু মতামত নেব আরো অন্য বিষয়। তো এই প্রশ্নটার উত্তর কি হতে পারে যদি কেউ জিজ্ঞাসা করা হয় যে আপনি আমাদের একটা প্রশ্ন করুন? সেক্ষেত্রে উত্তর এটা হতে পারে, এটা কখনোই হবে না যে আমার কোনো প্রশ্ন নেই, বা যদি বলে যে আপনার কোনো প্রশ্ন আছে কিনা, তো বলা যাবে না যে আমার কোনো প্রশ্ন নেই, বরং এইটা বলতে হবে যে আমি তারা যেটা চায় আর কি। যেমন এখানে আছে আমি শিক্ষক হতে চাই, তো বিষয়টা হলো যে আমি শিক্ষক হতে চাই, আমার এটা পেশান আছে, আমি আমার সর্বসাধ্য দিয়ে আমি এই ক্ষেত্রে এই স্কিল আছে আমার, সেটা দিয়ে আমি এইটা করতে চাই, আমার ছাত্রদের আমি এইভাবে গড়ে তুলতে চাই। কিন্তু আমার একটা প্রশ্ন আছে স্যার, যে এইটা আমি করব, কিন্তু আমার কর্তৃপক্ষ আসলে আমাকে কিভাবে বিচার করবেন, মানে কোনটা করলে আমি কর্তৃপক্ষের আরো মন জয় করতে পারবো? এটাই একটা প্রশ্ন আর কি, এখানে যেহেতু প্রশ্ন করতে বলছে। তো আমি এই প্রশ্নটা আসলে যদি হয় আসলে, তো আমি মানে স্যার অনেকটা প্রশ্ন হবে, কিন্তু প্রশ্নটা হবে এরকম যে আমি তাদেরকে আসলে কি বলা যায়, একটু
মানে মেন্টাল গেম খেলা, মেন্টাল গেম, একটু তোষামোদি করে তাদের কাছ থেকে কিছু পজিটিভ, মানে প্রশ্নটা পজিটিভলি তারা নেবে এইরকম একটা বিষয় আর কি, তাদের কাছ থেকে ভালো কিছু বের করে। হ্যাঁ ঠিক আছে তন্ময় দাস, এই বিষয়ে এরকম প্রশ্ন করলে কি বলতে হবে? স্যার এই প্রশ্নটা আজকে আমি প্রথম শুনলাম স্যার। যাই হোক, আশা আশা উত্তর দেওয়া যাবে এটা? হতে পারে স্যার, এরকম একটা প্রশ্ন উত্তর হতে পারে স্যার বর্তমান সময়ে। স্যার আপনি যেটা বললেন স্যার, আসলে ওইভাবেই যদি সুন্দর করে আমরা কিছু বলে আসতে পারি, ওটাই মনে হয় ভালো হয়, যেহেতু আমার এটা ফেস করা হয়নি বা এই প্রশ্নটা আমি শুনিও না আগে। আসলে আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এখানে যারা আছে তাদের এক এক করে অ্যাড করি আমরা, তাদের 10 সেকেন্ডের ভিতরে কথা শুনবো। যেমন বিপ্লবকে অ্যাড করছি এখন, এখানে যারা যারা আছে তাদের আমরা অ্যাড করি, হ্যাঁ তাদের 10 সেকেন্ড 20 সেকেন্ড করে কথা শুনি, শেষ করে দিব আমরা। বিপ্লব, আজকের লাইভ সম্পর্কে আর সম্পর্কে বলো। আর এই লাইভে যুক্ত হতে পেরে এবং আমি অনেক উপকৃত হয়েছি, এবং সমসাময়িক বিভিন্ন ব্যাপার এবং স্যাররা অনেক সুন্দর করে আমাদের প্রতিটা স্টেপ বাই স্টেপ বলেছেন, খুব ভালো লাগছে। এবং আমার একটি প্রশ্নও আছে এখান থেকে। স্যার আমাদের একটা প্রশ্ন করতে পারে যে আপনি একটু ক্লাস নিয়ে দেখান, আপনি আসলে কিরকম ক্লাস নিতে পারেন, বা কোন একটা টপিকস এর উপরে ক্লাসের কথা বলতে পারে, সেই ব্যাপারে আমরা কিভাবে কথা বলবো, এরকম একটা ব্যাপার যদি বলা হয়। আচ্ছা এই ক্ষেত্রে মেহেদী স্যার খুব এক্সপার্ট ক্লাস নিয়ে, মেহেদী স্যার অ্যাড করুন। আসলে স্যার ক্লাস নেওয়ার আসলে কি বলবো স্যার, এখন মানে গ্রামাটিক্যাল কথা বলতে গেলে তো সেইভাবে মানে কঠিন। তো আমি মূলত যেটা ফোকাস চেষ্টা করি যে শুরুতেই ছাত্রদের কাছে আমি যে টপিকসটা নিতে চাচ্ছি সেই টপিকসটার উপরে মানে আকৃষ্ট করার মানে একটা কি বলা যায় গেম দিয়ে দেওয়া, বা তাদের আগ্রহটা ক্রিয়েট করা যে না হ্যাঁ আজকে স্যার এই জিনিসটা বলবে, তাহলে কি হইতে পারে। শুরুতে এমন কিছু রাখা যেটা দিয়ে পুরো বাকি সময়টা ছাত্ররা আমার দিকে আটকে থাকবে, এই ধরনের একটা কিছু। যেমন আমি যখন রোগ পোকামাকড়ের ক্লাস নেই, বিশেষ করে এখন আমি পোকামাকড় নিয়ে ক্লাস নিচ্ছি 4th পর্ব এবং এই 6ষ্ঠ পর্বের। তো আমি শুরুতেই যেমন মাঝখানে আমি যখন পরভোজি পড়াচ্ছিলাম, আমি শুরুতেই স্যার কুমফু প্রেগমেন্টেড এর একটা ভিডিও দেখাইছি। ওরা দেখার সাথে সাথে এটা মজা পাইছে যে এই ধরনের মানে একটা পোকা কিন্তু সে কুমফুর মতন অ্যাটিটিউড করতেছে। তো এরপরে আমি শুরু করছি যে আমার বাকি যে ক্লাসগুলো, যে ওদের প্রথমে আগেই বিষয়টা হলো যে স্টুডেন্টদের আগে একটা আকৃষ্ট করে নেওয়া বা আমার দিকে ঘুরায় নেওয়া, কারণ নানান ধরনের চিন্তা থাকতে পারে, এরকম একটা কিছু দিয়ে শুরু করা যেতে পারে। আর অল্প সময় যেহেতু থাকে স্যার, উনি বিপ্লব উনি যেটা বললেন এটা স্যার খুবই, কারণ ইদানিং স্কুলের রিক্রুটমেন্ট গুলোতেও আমি দেখছি এটা হচ্ছে যে একটা আপনি ট্রায়াল ক্লাস নেন। তো সেই ক্ষেত্রে হলো আমার যে সময়টুকু দিবে আমি একটা আগেই মাথার মধ্যে প্ল্যানিং করে আমি কোন সময়ের জন্য কতটুকু রাখবো, কি কোন বিষয়টুকু ডিসকাস করব, আগে নিজের মাথার মধ্যেই যদি আগে থেকে না বলা থাকে অল্প সময়ের মধ্যে একটা প্ল্যানিং করে নেওয়া। তার মানে এখানে বিষয়টা দাঁড়ালো এরকম যে আসলে এটা অবশ্যই বাসায় আমাকে প্র্যাকটিস করে যেতে হবে। সেটা 30 সেকেন্ড যদি সময় দেয়, 30 সেকেন্ডের ভিতরে আমি যাতে একটা মিনি টিচিং দিতে পারি, আমাদের যেটা নাটাতে মাইক্রো টিচিং বলতো, যে আমি 30 সেকেন্ডের ভিতরেও মাইক্রো টিচিং দেওয়া সম্ভব, 1 মিনিটের ভিতরেও মাইক্রো টিচিং দেওয়া সম্ভব। এইভাবে নিজেকে অবশ্যই তৈরি করে যেতে হবে। বিপ্লব, উত্তর পেয়েছো? জি স্যার, উত্তর পেয়েছি। আরো 2টা প্রশ্ন স্যার আমার রয়ে গেছে। আচ্ছা বলো দেখি তাড়াতাড়ি। স্যার বীজের সুপ্ত অবস্থা সম্পর্কে একটু জানতে চাই, আর ফসলের নিবিড়তা বর্তমান কত %? আচ্ছা সুপ্ত অবস্থা তো আমরা সবাই জানি, সুপ্ত অবস্থা হচ্ছে যে বীজ রেখে দিলেও বীজ গজায় না, এইটাই আসলে সুপ্ত অবস্থা। অর্থাৎ বীজ তো গজায় কিন্তু গজাচ্ছে না, এটাই সুপ্ত অবস্থা। আর সুপ্ত অবস্থা যদি না থাকতো আসলে আমার মনে হয় আমাদের জীবকুল, বিশেষ করে উদ্ভিদকুল ধ্বংস হয়ে যেতে পারতো, এরকম একটা ব্যাপার। সুপ্ত অবস্থা এটা খুব গুরুত্বপূর্ণ। আর ফসলের নিবিড়তা আমাদের মেহেদী স্যার একটু অ্যাড করুক। মেহেদী স্যার ওই মিউট রয়েছে মনে হয় মেহেদী স্যার। আমার জানা মতে স্যার এখন 198% আর কি বাংলাদেশের নিবিড়তা স্যার।
আচ্ছা, নিবিড়তা বিষয়টা হলো এরকম, নিবিড়তা বলতে গেলে কিন্তু তবে এই নিট ডাটাটা ফসলের হচ্ছে যে স্যার 19-20 সালের ডাটা স্যার, আমি যে ডাটাটা না বলছি না এটা ঠিক আছে, 19-20 ও মনে সালের হয় ডাটা। জানতে চাচ্ছে নিবিড়তা জিনিসটা কি। আমি একটু বলার চেষ্টা করি। নিবিড়তা হলো যে আমাদের যে জমি, এই জমি ধরা যাক আমার 3 বিঘা জমি আছে, কিন্তু 3 বিঘা জমির 1 বিঘায় 1 ফসল চাষ হয়, 1 বিঘা 2 ফসল চাষ হয়, আর যে একটা বিঘা থেকে যায় সেটা ধরা যাক 3 বিঘা চাষ হয়। তার মানে এখানে আমার আসলে মোট ফসলি জমি হবে, কিন্তু ওই ফসল কয়বার চাষ হয় এইটা দিয়ে গুণ করে। আর নিবিড়তা হলো এইটাই যে মোট ফসলি জমিকে এই নিট ফসলি জমি দিয়ে ভাগ করে পার্সেন্ট করলে এটা পাওয়া যায় হচ্ছে ফসলের নিবিড়তা। আমার মনে হয় কি মেহেদী স্যার আমি ঠিক বলছি কিনা? জি স্যার, ওটার ফর্মুলা হচ্ছে আপনার ওই যে যেটা 1 ফসলি হচ্ছে ওটা 1 বিঘা যদি হয় তাহলে 1 গুণ 1, যেটা 2 হচ্ছে তাহলে 1 গুণ 2, আর যে 1 বিঘাতে 3 বার হচ্ছে 1 গুণ 3। এই টোটালটা দিয়ে এরপর হচ্ছে নিট ফসলি জমি দিয়ে ভাগ দিতে হবে। ওকে, ঠিক আছে। আমি আরেকজন ছাত্র অ্যাড করি, তার মধ্যেও আমরা সুব্রত, প্রায় শেষের দিকে তুমিও 20 সেকেন্ড 30 সেকেন্ডের ভিতরে অনুভূতি ব্যক্ত করো আর কি, আমাদের সাথে ছিলে এতক্ষণ। স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার, এই যে হ্যাঁ বাংলাদেশের যে হ্যাঁ কৃষি পরিবেশ অঞ্চল আছে 30টে, এই 30টা হ্যাঁ খুলনাকে কি মানে কত যে অঞ্চলগুলো, এইগুলো আমার একটু মানে এগুলো আমি জানতে পারিনি সঠিকভাবে, এটা যদি একটু আচ্ছা, বুঝতে সার্ভে দিত। পারছি এটা। জি এই স্যার। জিনিসটা আমার কাছেও কিন্তু সব দিনই কঠিন লাগতো। আর এই ভাইবা বা এই জাতীয় প্রশ্নের ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা কোথায় অবস্থান করছি, সেইটা কোন কৃষি পরিবেশ অঞ্চলের ভিতরে পড়ে এবং তার বৈশিষ্ট্য কি, এইটা পড়লেই মনে হয় হয়ে যায়। মেহেদী স্যার কি ঠিক বলছি আমি? জি স্যার, আমরা যে এলাকায় থাকতেছি সেইটাকেই আমরা কোন এইজেড এটা জানলেই যথেষ্ট। বা উনি মানে এখানে তো অবশ্য স্পেসিফিক ভাবে আর স্কুল নাই বা কলেজ নাই যেটা ওই এলাকাটা জানতে হবে, কিন্তু আমি যে এলাকায় আছি সেই এলাকাটা অন্তত জানা উচিত যে আমি কোন এইজেড এর ভিতরে আছি বা আমার উপজেলার ভিতরে কোন কোন এইজেড আছে এরকম। আচ্ছা, ধন্যবাদ। আমাদের ছাত্রদের ভিতরে সামাদ আছে এখনো। সামাদ, আমরা শেষ করছি, তুমি 20 সেকেন্ড কথা বলো। সামাদ। অনেক ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় দেবানন্দ স্যারকে আসলে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। আশা করছি স্যার এরকম প্রোগ্রাম আবারও আয়োজন করবেন। শুধু আমরাই উপকৃত হচ্ছি না, আমাদের যারা জুনিয়র আছে, আমাদের যারা আরো সিনিয়র ভাইরা আছে চাকরির প্রস্তুতি নিচ্ছে, এটা আসলে সবার মধ্যে একটা ইন্সপিরেশন দিবে পড়ার জন্য। এবং বিশেষ করে আমাদের মেহেদী স্যার অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আশা ভাই, তন্ময় ভাই সবাই অনেক সুন্দর ইনফরমেশন আমাদের জন্য দিয়েছেন, যেগুলো আমাদের আসলে মানে আমাদের জন্য খুবই হেল্পফুল। তো সবাইকে অনেক ধন্যবাদ। আশা করছি আমরা এভাবে আরো সামনে প্রোগ্রাম করতে পারবো স্যার আপনাদের সহযোগিতায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ তোমাকেও। আমরা এবার তন্ময়ের কাছ থেকে 20 সেকেন্ড। হ্যাঁ, শেষ। তন্ময়। স্যার আমাকে বলছেন? হ্যাঁ, আমাদের লাইভ সম্পর্কে বা তুমি আমাদের সময় দিলে স্যার তার আসলে জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। স্যার আসলে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি এই যে আসলে চাকরি প্রত্যাশী ছোট ভাই বা যারা আছে সবাইকে নিয়ে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। স্যার আমরা যখন পড়াশোনা করতাম তখন আমরা অনেক খোঁজ করেছি যে আমাদের একটু গাইডলাইন দেওয়ার জন্য কেউ আছে কিনা। স্যার আমরা এটিআই তেও গিয়েছি অনেকবার। ওইখানে স্যার আমাদের এক স্যার সে আমাদের একদিন আমাদের ক্লাস নিয়েছিল, আসলে আমরা খুব উপকৃত হয়েছিলাম। তো আশা করি স্যার আপনি যেটা করেছেন এটা যারা চাকরি প্রত্যাশী আছে এদের জন্য অনেক উপকার হবে। আর আসলে স্যার ভাইবা তো খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। স্যার আমি আশা করব আপনি তাদের সাথে থেকে তারা যেন ভালোভাবে চাকরিটা পায় সেই পর্যায়ে পৌঁছে দিতে। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। না, অবশ্যই ধন্যবাদ, ওয়েলকাম। আসলে এই ক্ষেত্রে তোমাদের উপস্থিতি ছাড়া এটা জীবনেও এত সুন্দর হতো না। এটার ক্রেডিট কিন্তু আমার না, তোমাদেরও। ঠিক আছে, আমি আশিকুজ্জামান আশা স্যার তার মন্তব্য জানতে চাচ্ছি। ধন্যবাদ স্যার, আসলে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। ওই তন্ময় ভাই যেটা বললো যে আসলে আমরা যখন পড়াশোনা করেছি এরকম গাইডলাইন আসলে খুব কম পেয়েছি। তা আপনার কাছে আমরা অনেকবার গিয়েছি, আপনি আমাদেরকে অনেক হেল্প করেছেন। আর তারই পরিপ্রেক্ষিতে স্যার আপনি যে ডিজিটাল একটা প্ল্যাটফর্ম
মাধ্যমে সারা দেশে যারা কৃষি ডিপ্লোমা স্টুডেন্ট আছে সবাইকে যে একটা ইনফরমেশন, একটা তথ্য দিতে পারতেছেন, এটা আসলে অনেক উপকার এবং এটা খুবই হেল্পফুল। এবং একটা প্ল্যাটফর্ম আসলে স্যার করাটা খুব দরকার ছিল, যেটা আপনার মাধ্যমে হয়েছে। মেহেদী স্যার আছে, উনি আসলে অনেক তথ্য দিয়েছেন, যেটা একটা ক্লাসের মধ্যে এত তথ্য যারা পেয়েছে, এর মধ্যে যদি 50% তারা ব্যবহার করতে পারে, আমার মনে হয় যে তাদের পরবর্তী সময়টা আরো সুন্দর হবে। সর্বোপরি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আসলে আমাদেরকে এখানে যুক্ত করেছেন বা যে আমাদের মতামত নিয়েছেন। ধন্যবাদ অবশ্যই স্যার। অবশ্যই। কিন্তু আমি আগেই বলেছি যে এটা কখনোই সাকসেস হতো না তোমাদের উপস্থিতি না হলে। আর তোমাদের মেহেদী স্যারের কথা কি বলছো, তোমাদের মেহেদী স্যার 9টার আগে পর্যন্ত ব্যস্ত ছিল। তাকে যে আনতে পারছি এটা আমার একটু ক্রেডিট দিতে পারো, কিন্তু তার অবশ্যই তাকে কৃতজ্ঞতা জানাতে হবে। আমি তাহলে মেহেদী স্যারের কাছে যাচ্ছি শেষ দুটো কথা শোনার জন্য। ধন্যবাদ স্যার। আসলে স্যার সামনাসামনি বা সবার জন্য না, আপনি আমার একজন মানে কি বলবো, আপনি আমার একজন অনুপ্রেরণার মানুষ আর কি। আমি যখনই কোনো সময় ডিপ্রেশনে থাকি বা কোনো কিছু মনে হয় যে একঘেয়েমি মনে হয়ে যাচ্ছে, আমি আপনার কথা চিন্তা করি, আমার মনে হয় যে আমি একটু গিয়ে যাবো। এটা সত্যি কথা স্যার। আসলে আমার যে বিষয়টা হলো, আমি মনে করি যে আমাদের বিশেষ করে যারা কৃষি ডিপ্লোমা পড়তেছে, এই যে তন্ময় বললেন বা আশা বললেন, এটা কিন্তু আসলে সত্যিকার অর্থ। যেমন আমার ক্ষেত্রে আমি বলতে পারি স্যার, আমি বিসিএস এর প্রিপারেশন নিচ্ছিলাম, কিন্তু শুরুর থেকে আমি কিন্তু ওইভাবেই পাইনি। কিন্তু পরবর্তীতে আমাদের ইউনিভার্সিটির এক সিনিয়র বড় ভাই, এখন উনি আমারও স্যার, 29 বিসিএস এ উনি জয়েন করছেন, এখন পিএইচডির ছুটিতে আছেন। তো উনি রাজৌরে ছিলেন, মাদারীপুরের রাজৌরে এক্সটেনশন অফিসার ছিলেন, আর আমি আইএফডিসি তে চাকরি করতাম। তো তখন উনি আমাকে কিছু গাইডলাইন দিলেন, আলহামদুলিল্লাহ আমি কিন্তু ওই বিসিএস এই ডিএই তে জয়েন করছি। তো এই গাইডলাইন কিন্তু একটা বড় বিষয়, বিশেষ করে আমাদের দেশে স্যার। কারণ হলো দেখবেন একটা প্রথাগত, শিল্পীর ঘরে শিল্পী জন্মায়, ঘরের সেনাবাহিনীর লোকজন বেশি চাকরি পায়, শিক্ষকের ঘরে শিক্ষক চাকরি পায়। কারণ হলো যে তারা ওই এনভায়রনমেন্টটা চেনে, ওই গাইডলাইনটা তারা দিতে পারে। এই জন্য আমাদের স্টুডেন্টদের যে এই ক্যারিয়ার কাউন্সিলিং বিষয়টা, এটা কিন্তু মানে একটা খুব জটিল বিষয়। অলরেডি কিন্তু যেমন স্যার অষ্টমের ছাত্ররা বা এখন যারা ষষ্ঠতে আছে, অনেকেই আমার কাছেও আসছে, আমার ধারণা আপনার কাছেও গেছে স্যার। কারণ ওরা এখন সবারই একটা প্রশ্ন, স্যার এখন আমরা কি করব। কাজে এইটা নিয়ে যদি স্যার আমার আপনার কাছে একটা অনুরোধ থাকবে যে আমাদের কৃষি ডিপ্লোমার ছাত্রদের ক্যারিয়ার কাউন্সিলিং এর উপরে একটা যদি আমরা এরকম 1 ঘন্টার একটা এপিসোড করতে পারি, যে কোথায় কোথায় আমরা যেতে পারি বা কি কি সুযোগ আছে। এই যে যেমন আশা আছেন, ওনার গবেষণারও একটা অভিজ্ঞতা আছে, ডির অভিজ্ঞতা আছে, তন্ময়ের আছে, এরকম আমরা ক্যারিয়ার কাউন্সিলিং এর উপরেও স্যার একটা মনে হয় এপিসোড করতে পারি। বা বিদেশে যদি তারা ডিপ্লোমা ডিগ্রি বা আরো গ্রাজুয়েশন বা আরো ডিগ্রি নিতে চায়, সেই ক্ষেত্রে প্রসিডিউর কি হইতে পারে বা কি কি করণীয় আছে, আমার মনে হয় আমার ছাত্ররা আরো উপকৃত হবে। কারণ কাজ তো কাউকে করতে হবে স্যার, সার্ভিস তো দেশটা কেউ দিতে হবে। সবাই যদি এক সুরে চলি তাহলে তো হবে না স্যার, ব্যতিক্রম কিছু হওয়া দরকার, তাহলে তো দেশের চেঞ্জ আসবে না স্যার। আমরা চেঞ্জ হলেই তো দেশ চেঞ্জ হবে। থ্যাংক ইউ স্যার, আপনারা আবার ধন্যবাদ, সবাইকে অনেক ধন্যবাদ স্যার আমার এই সুযোগ দেওয়ার জন্য। অবশ্যই অবশ্যই। তো যাই হোক, শেষে ভাইবা নিয়েই এক লাইন কথা বলতেই হবে। আসলে ভাইবা মানেই হলো যে আমাদের সামনে কেউ বসে আছে যিনি প্রশ্ন করবেন বা আমার নলেজ যাচাই করবেন, কিন্তু এর মানে এই না যে যিনি প্রশ্ন করবেন উনি বাঘও না ভাল্লুকও না। আর আসলে উনি কিন্তু বাদ দেওয়ার জন্য বসে নাই, উনি আসলে জানার জন্য বসে আছেন যে তার যে টার্গেট, সেই টার্গেট অনুযায়ী সবচাইতে ভালো ক্যান্ডিডেটকে উনি বাছাই করবেন, এইটা। কিন্তু উনি কিন্তু বাঘ ভাল্লুক নয়। তো সুতরাং আমি যারা ভাইবা দিবে ক্যান্ডিডেট, ছাত্র শিক্ষার্থী, তারা যেন এইরকম কোনো ভীতি নিয়ে আছে ভাইবা দিতে না যায়, সেটা আমি বলবো। যে ওখানে যারা আছে তারা আমাদেরই লোক, কোনো সমস্যা নেই। আর একটা কথা বলবো যে আমরা সবাই পরীক্ষার পড়া পড়ি, অর্থাৎ পরীক্ষার জন্য বই পড়ি, কিন্তু ভাইবার জন্য কিন্তু শুধু বই পড়া না, ভাইবা আসলে নিজেকে যাচাই করা। আমি মনে করি যে আমি যেটা এর আগে একটু ব্যাকে যেতে হয়, আমি যখন নাটক করতাম স্কুলে থাকতে, তখন আমাদের যে মেন্টর ছিল উনি বলতেন যে তুমি চলে যাবা মাঠে একেবারে দুপুর বেলায় যখন কেউ থাকবে না, সেই মাঠে গিয়ে তুমি তোমার যে চাষের জমি আছে ওখানে যে বড় বড় ওই যে ডিল বলে বা ডেলা বলে মাটির যে ইয়েটা, ওদেরকে ভাববা যে মানুষের মাথা, তাদের সামনে তুমি অ্যাক্টিং করবা, তাহলেই তুমি
প্রস্তুতি নিতে পারবা। তার মানে হচ্ছে ভাইবা কি প্রশ্নের উত্তর দেবো এটা আয়নার সামনে আমাকে প্র্যাকটিস করা উচিত, কারোর সামনে দরকার নেই। আয়না মানে নিজের সামনে নিজেকে, এর চাইতে বড় ভাইবা আমার মনে হয় না যদি নিজের সামনে নিজে এই ভাইবাটা দেওয়া যায়। এখন আরো একটা উপায় আছে যে মোবাইলটাকে একটা স্ট্যান্ডে রেখে যদি আমি ভাইবার উত্তর দিই, আমার গেট আপ, আমার গেস্টার, পোস্টার সবই কিন্তু ওখানে ধরা পড়বে। পরে আমি আবার ওই ভিডিওটা দেখলে কিন্তু আরো আমি কিন্তু ক্লিয়ার হবো যে আমাকে কেমন দেখা যাচ্ছে, আমি কেমন রেসপন্স করছি, আমার অ্যাটিটিউডটা কি, আমি কেমন ভাবে থ্রো করছি, প্রশ্নের উত্তরটা কেমন ভাবে দিচ্ছি, এগুলো কিন্তু খুব সহজেই এটা করা সম্ভব। তার মানে হচ্ছে ভাইবা অবশ্যই একটা স্কিল, যেটা কিন্তু আসলে ঘরে বসে টেবিলে বসে বই পড়ার মতো না। তো সব মিলে এই জিনিসটাকে ভয় না পেয়ে যদি জাস্ট অ্যাজ ইউজুয়াল ভাবে একেবারে মনে সাবলীল সাহস নিয়ে আমরা যেতে পারি, আর ভিতরের থেকে আমার যেটুকু আছে, এখানে সব জানতা হওয়ার আসলে প্রয়োজন হয় না, কিন্তু যেটুকু আছে সেইটা যেন ওই স্টেজে আমি নিজের ভিতরের সবটুকু দিতে পারি, আমার মনে হয় সাকসেস আসবেই। আর বাকিটা অবশ্যই উপরওয়ালার হাতে, কারণ আমি নিজে সারা জীবন বিশ্বাস করি রিজিক আসলে উপরওয়ালারই হাতে, কিন্তু আমার অংশটা যেন আমি 100% দিতে পারি, এই মেন্টালিটি থাকতে হবে। তো আজকের লাইভে যারা যারা ছিলেন, আমাদের ছাত্ররা ছিলেন, বিশেষ করে ঝিনাইদহ থেকে তারাই ছিল বেশি, কারণ এই লাইভটার পিছনে তাদের অবদান আছে, কারণ তারা অনেক আমাকে আসলে নক করেছে, চেষ্টা করেছে, এই জন্যই তারাই উপস্থিত। আমার ইনস্টিটিউটের তেমন ছাত্র এখনো পাইনি, হয়তো সামনে পাবো। আর যারা এই প্যানেলে ছিলেন, তন্ময় দাস, আশিকুজ্জামান, আশা, তাদের কথা তো বলতেই হবে, তারা নাহলে এটা সাকসেস হতো না। আর মেহেদী স্যারের কথা মনে হয় সামনাসামনি আর না বলাই ভালো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুক এবং আমাদের শিক্ষার্থীদের দিন দিন আরো সাফল্য অর্জন করুক, এরকম আশাদের মতো, তন্ময়দের মতো আরো মুখ আমাদের সামনে ভেসে উঠুক, এই প্রত্যাশায় আজকের মতো লাইভ শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।